স্টেরিও সমানুতা শুরু করছিলাম, একটু মনে করি আসো সবাই। দেখো কে কে আসতেছে নাকি, বুঝি তো না। আচ্ছা দেখো কেউ আসলে আমাকে জানেও। আমরা লাস্ট ক্লাসে শেষের দিকে স্টেরিও সমানুতা শুরু, এই যে এটা কে, আই এম সেন্সাই কে, রাহুল। দাঁড়াও, ভুল অ্যাকাউন্টে ঢুকছি, দাঁড়াও। আচ্ছা আমরা আগাই। দেখো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, যারা নতুন ওরা আমার সাথে একটু কথা বললো তো আমাকে ইনবক্সে একটু নক দিও। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা পড়ছিলাম শেষের দিকে, সেটা হচ্ছে ভাই স্টেরিও সমানুতা পড়ছিলাম। স্টেরিও সমানুতাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। আচ্ছা একটু বড় ক্লাস হবে, 12টা পর্যন্ত নিব। দেখো স্টেরিও সমানুতাকে দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে তোমার, সরি কি বলতেছে, আচ্ছা হ্যাঁ, দুই ভাগে ভাগ করছিলাম। একটা পড়ছিলাম জ্যামিতিক সমানুতা, আরেকটা বলছিলাম আলোক সমানুতা। স্টেরিও সমানুতায় কি হয় ভাইয়া, স্টেরিও সমানুতায় হচ্ছে আণবিক সংকেতও সেম থাকবে, গাঠনিক সংকেতও সেম থাকবে, কিন্তু দেখবা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন থাকবে। অর্থাৎ আমাদের দেখো লাস্ট ক্লাসে যারা করো নাই, একটু লাস্ট ক্লাসের 15 মিনিট দেখে নিও। সংজ্ঞাটা আমরা বলে দিছিলাম যে অ্যাকচুয়ালি জ্যামিতিক সমানুতা বলতে কি বুঝায়, বা জ্যামিতিক সমানুতা কই থেকে আসে। যখন আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত সেম থাকবে, এবং হচ্ছে তোমার ওদের কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, তখন আর কি জ্যামিতিক সমানুতা দেয়। তার মানে জ্যামিতিক সমানুতা দেওয়ার শর্ত কি ভাইয়া, জ্যামিতিক সমানুতা দেওয়ার শর্ত হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। মুক্ত ঘূর্ণন কি ভাইয়া, মুক্ত ঘূর্ণন ভাবে কার্বন রে তুমি এক সাইডে একটা কার্বন ঘুরাইলা, আরেক সাইডে আরেকটা কার্বন ঘুরাইলা, এর মধ্যে যদি ব্রেক না করে তাহলে তুমি বলতে পারো যে মুক্ত ঘূর্ণন সম্ভব। তাহলে আমরা দেখছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব হয়েছিল, অ্যালকিনের ক্ষেত্রে সম্ভব হয় নাই, অ্যালকাইনের ক্ষেত্রে সম্ভব হয় নাই। তো যাদের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় তারা দেয় না। তার মানে জ্যামিতিক সমানুতা অ্যালকেন দিবে না। কে কে দিবে, অ্যালকিন দিবে। আর অ্যালকাইন দিবে কি দিবে না আমি বলছিলাম যে ওদের মধ্যে মুক্ত ঘূর্ণন সম্ভব না, তারপরেও এরা দিবে না কেন, আজকে আমরা পড়বো। আজকে আমরা টাইপ ওয়াইজ যাব। সবাই আসো, শোনা যাচ্ছে কথা? এই হ্যালো, শোনা যায়, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু বললাম বৃষ্টি হয়তো এদিকে, আমি কানেকশন লুজ হয়ে গেলে একটু জানাইও তোমরা, আমার রেসপন্স করো। দেখো আমরা আজকে 4টা টাইপ দেখবো। নর্মালি তোমাদের যদি বলো এই জিনিসগুলা তোমার একাডেমিক্সে 1-2টা টাইপ থেকে আসে, বাকিগুলো অ্যাডমিশনের জন্য। সবাই লেখো টাইপ 1, টাইপ 01। টাইপ 01 হচ্ছে তোমার ভাইয়া যখন এরকম ভাবে ভাগ করা থাকবে যে এ বি সি ডাবল বন্ড, আচ্ছা সিটা এইভাবে না লিখি তাহলে তোমাদের কনফিউশন হবে, একটু দাঁড়াও। এটা হচ্ছে এ বি দেন সি ডাবল বন্ড সি দেন হচ্ছে এ বি। তার মানে কি হইলো, সি মানে তো কার্বন, কার্বনের দুই পাশের এ বিটা সেম থাকবে, অর্থাৎ এই পাশের যে এ আর বি, এই পাশের এ আর বি সেম থাকবে, এবং এ ইজ নট ইকুয়ালস টু বি। তার মানে এ আর বি কখনো একই হইতে পারবে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাই। যেমন সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সি এইচ থ্রি। তাহলে তুমি যদি এইটাকে বলো তাহলে এটা বেসিক্যালি কিন্তু এরকম ভাবে আসে, অর্থাৎ সি এর ডাবল বন্ড, এই পাশে হচ্ছে একটা এইচ, আর হচ্ছে তোমার সিএইচ থ্রি, এবং একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে সিএইচ থ্রি। দেখো আমি আগে কনসেপ্ট বুঝাই সমাধান করবো। এটাকে যদি তুমি এ বলো তাহলে এই পাশেও তোমার এ আছে, এবং এটাকে যদি তুমি বি বলো তাহলে ভাইয়া এই পাশেও তোমার কি আছে, এই পাশে হচ্ছে তোমার বি আছে, তাই না? আচ্ছা আমাদের জ্যামিতিক সমানুতা কি বলছে মনে আছে, জ্যামিতিক সমানুতায় কি হয়, জ্যামিতিক সমানুতায় কি গাঠনিক সংকেত চেঞ্জ হয় নাকি ওদের ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ হবে? ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ হবে মানে কি, একবার সি এইচ যেভাবে বসবে আরেকবার এইচ সেভাবে বসবে না। তাহলে আলটিমেটলি তোমার এক্ষেত্রে দুইটা সমানু হয়। সমানুগুলা কি কি ভাইয়া, সি, ধরো সি ডাবল বন্ড সি, ধরো এই পাশে সিএইচ থ্রি, এই পাশে হচ্ছে এইচ, আর এই পাশে হচ্ছে সিএইচ থ্রি, এই পাশে হচ্ছে এইচ। এটা একটা সমানু। আর একবার ত্রিমাত্রিক ভাবে আমরা চেঞ্জ করে দিব, তার মানে আমি ওদের অবস্থান চেঞ্জ করে দিব। অবস্থান চেঞ্জ করে দিব বলতে কি হবে, সি ডাবল বন্ড সি
এবার এইখানে হচ্ছে এইচ, এখানে দিলাম CH3, আর ওই CH3 পজিশনটা চেঞ্জ করব না, এখানে হচ্ছে এই CH3, এখানে হচ্ছে এইচ। তার মানে আমি কি করছি বলতো? ওদের ত্রিমাত্রিক স্ট্রাকচার চেঞ্জ করছি। ত্রিমাত্রিক স্ট্রাকচার যদি চেঞ্জ করি তাহলে এরা হবে পরস্পরের সমাণু, এর মধ্যে একটা সিস হবে আর একটা ট্রান্স হবে। তার মানে জ্যামিতিক সমানুতে একটা হয় সিস আর একটা হয় ট্রান্স। কে সিস কে ট্রান্স বলতে পারবা? এটা হাইড্রোজেন দুটো একদিকে, ওইটা না? হ্যাঁ, যখন হাইড্রোজেন দুইটা একদিকে থাকবে তখন ওইটাকে বলবো আমরা সিস সমাণু, আর যখন হাইড্রোজেন দুইটা ভিন্ন সাইডে থাকবে, কেউ একজন আসছে, এই লেট কেন, যখন হাইড্রোজেন গুলা ভিন্ন সাইডে থাকবে, আচ্ছা আমরা আজকে না আগেরটাই শুরু করছি, এর জন্য আমার লেখা আটকাচ্ছে। আচ্ছা দেখো, যেটা হাইড্রোজেন ভিন্ন থাকবে ওইটাকে বলবো আমরা ট্রান্স, ঠিক আছে? এই পর্যন্ত একটু তুলো, কারণ আমি নতুন পেজে যাব, আমার লেখা আটকাচ্ছে কারণ এটার মধ্যে অলরেডি অনেক পেজ আছে। আমি নতুন পেজে গিয়ে আবার আরেকটা উদাহরণ দেখাচ্ছি। তার মানে ভাইয়া জ্যামিতিক সমন্বয়ে কি হইলো, 3D স্ট্রাকচার চেঞ্জ হইলো। আর কি হইলো, যখন হাইড্রোজেনরা একই পাশে থাকে তখন ওইটাকে বলবো সিস, যখন হাইড্রোজেনরা ভিন্ন পাশে থাকে তখন ওইটাকে বলবো ট্রান্স। টাইপ 1 এর জন্য এটা। এটা একটু তুলো, আমি নিউ পেজে যাব তো। তুলছো? তুলছো? জি ভাই। আচ্ছা দেখো, একটু নিউ পেজে গেলাম। আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো তোমরা, ওইটার কি আর সমানো হইতে পারতো? আমি যে এই যোগটা লিখছি CH3 টাইপ 1 এর জন্য, CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা কয়টা সমাণু হয় বলো তো বেসিক্যালি? দেখো তো, এটারে আমরা এইভাবে লিখতে পারি না? সি ডাবল বন্ড সি, এই পাশে দাও CH3, এই পাশে দাও CH3, এই পাশে দাও H, এই পাশে দাও H, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে সিস, সিস সমাণু। ঠিক একইভাবে সি ডাবল বন্ড সি, এই পাশে দাও একটা CH3, এবার এই পাশে দাও একটা CH3, এই পাশে দাও একটা H, এই পাশে দাও একটা H, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি ট্রান্স সমাণু। ঠিক একইভাবে আমি আরো একভাবে করতে পারি না, সি ডাবল বন্ড সি, যেটা হচ্ছে এই পাশে এইচ আর এই পাশে CH3 CH3, এটাকে আমি এবার সিস বলতে পারি। এবং সি ডাবল বন্ড, এবার তুমি এই পাশে এইচ দাও, এই পাশে CH3 দাও, এই পাশে তুমি এইচ দাও, এই পাশে CH3 দাও, এটাকে তুমি ট্রান্স বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? উপরের নিচে দিলে সমানও নাকি একই? এই দুটো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একই, মানে অ্যাকচুয়ালি বলতে তুমি দেখবা হয়তো ভিন্নভাবে, বাট অ্যাকচুয়ালি একই। আমি এর জন্য এটা লিখছি যে তোমাদের কি মনে হয় এটা ভিন্ন হবে না একই হবে? আমি এর জন্য এটা লিখছি যে এটা ভিন্ন হবে না একই হবে, অ্যাকচুয়ালি কিন্তু এটা একই। কারণ তুমি তুমি দেখতেছো কোন ভাবে এটা হচ্ছে ম্যাটার করতেছে, একবার কার্বনের উপরে আছে আর একবার কার্বনের নিচে আছে, বাট কেউ যদি নিচ থেকে দেখে তাদের জন্য তো ওই জিনিসটা আর ওইভাবে খাটবে না। বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এই দুইটা সেম। আমি কিন্তু এটা এর জন্য লিখছি, তোমার যদি এই জ্যামিতিক সমানুতা আসে তাহলে জাস্ট খালি সিস আর ট্রান্স দেখাইলে হবে, সিসের আবার পার্থক্য দেখানোর কোনো দরকার নেই। আমি এর জন্য এটা লিখছি, আবার এই দুটাও কিন্তু সেম।
তুমি যেভাবে দেখতেছো এটা তোমার উপর ম্যাটার করতেছে, আর কিছুই না। আচ্ছা ভাই, হুম। এখানে কি চারটা পজিশন চারবার ডিফারেন্ট হলে প্রতিটা কি মানে আমি সমানু ডিফারেন্ট বলতে পারি মানে নাকি জাস্ট মানে এখানে তো যে চারটা পজিশন কার্বনে টোটাল, এই হ্যাঁ, চারটা পজিশন পিএইচডি প্রত্যেকটা পজিশন প্রতিবার ডিফারেন্ট করে কি আমি বলতে পারি চারটাই ডিফারেন্ট হয়ে গেল? না না না, এটা তুমি কেমনে করলা? মানে তোমার তো যে কোনো একটা সাইড চুজ করতে হবে, তাই না? মানে তুমি উপর নিচে চেঞ্জ করে লাভ নাই তো, মানে আমি যেইভাবে দেখতেছি তুমি অন্যভাবে দেখতেছো যোগটা, এটা হবে না। সিস আর ট্রান্সের ক্ষেত্রে একটা সিস একটা ট্রান্স দেখানো লাগে, আর কোনো কাহিনী নেই। আচ্ছা, তুলছো সবাই? সিস আর ট্রান্সে একটা সিস আর একটা ট্রান্স দেখাবো, আর কোনো কাহিনী করার কোনো প্রয়োজন নাই। আগাই। আগাবো। এই আগাই আগাই নাকি? জি ভাই। জি ভাই, জি ভাই। আচ্ছা, দেখো এরপর আমরা টাইপ 2 তে যাই। সবাই একটু লেখো টাইপ 2। টাইপ 2 লেখো। টাইপ 1 শেষ, এবার আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2 তে হচ্ছে এবার তোমার কার্বন, ডাবল বন্ড কার্বন, এবং এই পাশে হচ্ছে তোমার এ বি, আবার এই পাশে মনে করলাম আমরা বি ডি, এবং এ ইজ নট ইকুয়ালস টু বি ইজ নট ইকুয়ালস টু ডি। তার মানে এবার তিনটা এলিমেন্ট আসছে, তিনটা এলিমেন্টের মধ্যে তোমার এ আর বি এর সাথে বি আর মানে ডি আর এ এর কোনো সম্পর্ক নাই, দুই পাশে জাস্ট খালি একটা জিনিস কমন থাকবে। যেমন আমরা এটার একটা এক্সাম্পল দেখি ভাইয়া, সি এইচ সি এল ডাবল বন্ড সি এইচ বি আর। ঠিক আছে, তাহলে দেখো আমি এই জিনিসটাকে যদি সুন্দর করে ক্লিয়ারলি লিখতে চাই তাহলে কি আসবে, সি ডাবল বন্ড সি, এই পাশে একটা এইচ চিন্তা করো, এই পাশে একটা সিএল চিন্তা করো, এই পাশে একটা এইচ চিন্তা করো, এই পাশে একটা সিএল চিন্তা করো। তাহলে তুমি যদি এইটাকে বি ধরো, এটাকে যদি এ ধরো, এই যে দেখো বি, আর এটাকে কি ধরবা, এটাকে ধরবা হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি এ ইজ নট ইকুয়ালস টু বি ইজ নট ইকুয়ালস টু ডি। ওকে। আচ্ছা, তাহলে এটা সমানও যদি আমরা লিখে ফেলি, যখন হাইড্রোজেন এক পাশে থাকবে তখন আমরা বলবো সিস, যখন হাইড্রোজেন ভিন্ন পাশে থাকবো তখন আমরা যেটাকে বলবো ট্রান্স। তার মানে এটাকে যদি সমান আকারে লিখে ফেলি তাহলে কি আসবে, সি ডাবল বন্ড সি, তখন এই পাশে একটা হাইড্রোজেন দাও, এই পাশে একটা হাইড্রোজেন দাও, এই পাশে একটা সিএল দাও, আর এই পাশে একটা বিআর দাও। তাহলে এটা কি হবে, এটা হবে সিস, আর সিস সমানু, আর সি ডাবল বন্ড সি, তুমি এবার এই পাশে দাও হাইড্রোজেন, এই পাশে দাও বিআর, এই পাশে দাও হচ্ছে তুমি সিএল, এই পাশে দাও হাইড্রোজেন। তাহলে আমার এটা কি হবে ভাইয়া, এটা হবে ট্রান্স সমানু, এটা হবে ট্রান্স সমানু। একটা জিনিস একটু লিখে রাখো, যেহেতু তোমাদের নোট খাতা একটু সুন্দর করে বক্স আকারে লিখে রাখবা, যে হাইড্রোজেন অথবা একই রকম, আচ্ছা একই রকম না, একই যৌগ কার্বন কার্বন বন্ড এর এক পাশে থাকলে, এক পাশে থাকলে সেটি হয়, সেটি হয় সিস সমানু, সেটি হয় সিস সমানু, আর বিপরীতটা হয় ট্রান্স সমানু। এবং ভিন্ন পাশে থাকলে, ভিন্ন পাশে থাকলে সেটি হয় ট্রান্স সমানু, ভিন্ন পাশে থাকলে সেটি হয় ট্রান্স সমানু। এই কেউ একটু দেখো কিন্তু, কেউ আবার আইসাতে ফেরত না চলে যায়। এই যে এই বরাবর কাটবা, বেসিক্যালি এই বরাবর কাটলে আগে দেখি মুক্ত ঘূর্ণন সম্ভব কিনা, কথা হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব না, তার মানে জ্যামিতিক সমানতা দিবে। এবার আমরা দেখব হাইড্রোজেন এক পাশে থাকলে ওইটাকে বলবো সিস, হাইড্রোজেনের বিপরীত পাশে থাকলে ওইটাকে বলবো ট্রান্স। খুব সুন্দর করে তুলে ফেলে।
আমাদের নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সমাণু শেষ হয়ে যাবে। ভাই বলো। আপনি একেবারে উপরের দিকে ABC ইকুয়ালস টু ABC, এটা আসলে কি বোঝাচ্ছেন একবার আবার বলতে পারবেন? এই যে আমি প্রত্যেকটা মার্কিং করে দিচ্ছি তো। আমি এই যে এইটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি ডি ধরলাম, তখন আমি বলছি এ বি আর সি মানে আসলে কার্বন কার্বনের দ্বিবন্ধন, এবং বি আর ডি এর মধ্যে বি আর বিটা কি, বিটা হাইড্রোজেন, বিটার মধ্যে কমন আছে। এ আর ডি কখনোই সেম হইতে পারবে না, তার মানে ক্লোরিন আর ওখানে তাহলে ব্রোমিন হবে না? এ একটা ব্রোমিন হবে। তো আমি তো ক্লোরিন লিখছি ভুলে, এটা ব্রোমিন হবে ভাইয়া। এটা তো কখনোই, এটা ব্রোমিন হবে, এটা কখনোই সেম হইতে পারবে না, আমি দুই পাশে ক্লোরিন লিখছি তো, তোমরা বলবা না? আচ্ছা বুঝছো, এইটা বুঝাচ্ছি। তারপর অর্ক দেখো, এই যে এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, এটার ক্ষেত্রে দেখো দুই পাশে CH3 আর CH আছে, তার মানে AB C ডাবল বন্ড C AB, যার মধ্যে A ইজ নট ইকুয়ালস টু B, বাট দুই পাশে কিন্তু A আছে। এই এত লেটে আসলে হবে, অর্ধেক করে ফেলছি। আচ্ছা তুলো, এই পর্যন্ত তুলো, ক্লিয়ার? আচ্ছা ভাই, তাহলে হাইড্রোজেন আর CH3 এর মধ্যে কেমনে আর কি কোনটা চুজ করা হবে আর কি, এটা কেমনে কোনটা? বুঝবো প্রথমটা? আর কি? হ্যাঁ, প্রথমটা হাইড্রোজেন চুজ করছেন না, না, এটা তো বাকিগুলোর তুমি ক্ষেত্রে তো, কেমনে আরে ভাই বুঝবো? এটা তো একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা তো ফরম্যাট, এটা তো তোমারে বলে দিবে না, এটা জাস্ট তোমার কনসেপ্ট বোঝানোর জন্য একটা ফরম্যাট লিখছি, যে এই পাশে না না, হাইড্রোজেন আর CH3 আছে। হ্যাঁ আর কি ওই বলো। যে সিস আর ট্রান্সের ক্ষেত্রে এই সিস আর ট্রান্স তুমি যে কোনো একটারে চুজ করবে, এটা তো তোমার ইচ্ছা। দেখো দুইটাই তো পাল্টায় যাচ্ছে, হাইড্রোজেন এক পাশে চিন্তা করো বা CH3 এক পাশে চিন্তা করো, একই তো, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। মানে তুমি যার ইচ্ছা তারে দিয়ে চিন্তা করো, এটা তোমার চিন্তা করার উপরে। আচ্ছা 3 নাম্বার টাইপ থেকে দেখো, ওই সাইফুল্লাহ তুমি একটু বাকি ওই 10 মিনিট দেখে নিও, বুঝছো, কারণ আমরা পড়ায় ফেলছি দুইটা টাইপ। 3 নাম্বার টাইপ থেকে একটু মনোযোগ দাও। আগাই? জি ভাই আগান। আচ্ছা দেখো, টাইপ 3 তে যাওয়ার আগে আমাকে বলো তো একটা MCQ এর জিনিস পড়ে নি আমরা টাইপ 3 তে যাওয়ার আগে। সবাই MCQ এর জন্য বলো, MCQ। সেটা, অ্যালকাইন কি জ্যামিতিক সমানতা দিবে? অ্যালকাইন জ্যামিতিক সমান কি রে ভাই, অ্যালকাইন জ্যামিতিক সমানুতা দিবে? উত্তর কি ভাইয়া? দিবে না তো। না। কারণ কি, আগে একটা জিনিস বুঝো, অ্যালকাইনের কি মুক্ত ঘূর্ণন হয়? অ্যালকাইনের ফ্রি রোটেশন, অ্যালকাইনের ফ্রি রোটেশন হয়? না ভাই, হয়। অ্যালকাইনের ফ্রি রোটেশন হয় না তো। হয় না। এই অ্যালকাইনের কেমনে ফ্রি রোটেশন হয়? অ্যালকাইনের ক্ষেত্রে এটা ফ্রি রোটেশন কেমনে করবা? হয় না। তো যারা ফ্রি রোটেশন দেয় না তাদের তো সমানত দেওয়া উচিত। তারপরে অ্যালকাইন কেন দিবে না? কারণ তুমি অ্যালকেনের পার্থক্য করবা কি ভাইয়া? তুমি যখন এই পাশে সি দিয়ে এই পাশে তুমি যা ইচ্ছা তাই দাও, তুমি এইচ দিলা আর এই পাশে একটা এইচ দিলা, তুমি ওদের সমানতা বানাবা কিভাবে? সমানতা বানানোর জন্য তো তোমার অন্ততপক্ষে দুইটা প্রয়োজন না? এটাই কি তুমি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ সিস ট্রান্স করতে পারবা? ট্রান্স করতে পারবা? সিস্টেন্স বানাইতে পারবা? উত্তর হচ্ছে না, সিস্টেন্স বানাইতে পারবো না, কারণ এলিমেন্টই তো নাই। এলিমেন্টই তো নাই, তাই না? এলিমেন্ট নেই বলতে কি বুঝাচ্ছি ভাইয়া, তুমি সিস্টেন্স করার জন্য তো তোমার এই জায়গায় দুইটা প্রয়োজন, এখানে তো দুইটা প্রয়োজন, বাট আমার আলটিমেটলি যখন তিনটা বন্ধন হয়ে যাবে, এখানে তো সারাদিন চাইলেও দুইটা আসবে না, এখানে তো একটা মৌল থাকবে, একটা মৌল থাকবে, তাই না? বেসিক্যালি বুঝছো, এর জন্য দিবে না। তোমাদের MCQ তে আসবে যে অ্যালকাইন দিবে কিনা, উত্তর না। আর ভাইবাতে যদি জিজ্ঞাসা করে তাহলে অ্যান্সার দিবা যে স্যার আমাদের 3 ট্রিপল বন্ড থাকলে আমাদের একটা করে এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট দিয়ে কখনোই চেঞ্জ করা যায় না 3D ওরিয়েন্টেশন, তাই আমাদের অ্যালকাইন জ্যামিতিক সমানুতা দিবে না, তার জন্য অ্যালকাইনের জ্যামিতিক সমানুতা পসিবল না। আচ্ছা ভাই, ফ্রি রোটেশনটা একটু আরেকবার বুঝাবেন? ফ্রি রোটেশন বলতে ভাইয়া, এই যে দেখো কার্বন কার্বনের সাথে আছে,
তুমি আমাকে বলো তো এইটারে তুমি এইদিকে ঘুরাবা, এইটারে তুমি এইদিকে ঘুরাবা, এটা যেহেতু সিঙ্গেল বন্ড, এই জিনিসটা কি ভাঙবে? এই যৌগটা কি ভেঙে যাওয়ার কোনো চান্স আছে? এটা সিঙ্গেল বন্ড না, সিঙ্গেল বন্ড তো যা ইচ্ছা তাই তুমি ঘুরাইতে পারো, প্রবলেম নাই। বাট যেই মোমেন্টে ডাবল বন্ডের কনসেপ্ট চলে আসবে, সেই মোমেন্টে তুমি যখন এইদিকে ঘুরে আরেকটা অন্যদিকে ঘুরতে চাইবা, এইখানে ডাবল বন্ড থাকার কারণে তো ভেঙে যাবে জিনিসটা, যৌগটা ভেঙে যাবে, যৌগটা থাকতে পারবে না স্টেবল, কারণ এটা দুইটা বন্ড না। তুমি কোন বন্ডের সাপেক্ষে ঘুরাবা? দুই বন্ডের সাপেক্ষে কখনো ঘুরানো যায় না। এই ক্ষেত্রে তো তুমি এই বন্ডের সাপেক্ষে দুই সাইডে ঘুরাইতেছো, ঘুরুক, এটা সমস্যা কি? বাট যখন এরকম দুইটা আসবে তখন তুমি কোনটা সাপেক্ষে? ওভারল্যাপ করে ভেঙে যায় না, এটা তো ওভারল্যাপ হয়, ওভারল্যাপ হয়ে ভেঙে যাবে না। বুঝছো এবার শাহিক? আচ্ছা বুঝছি, ওই যে পাই আর সিগমা বন্ধন হ্যাঁ, একই পাই আর সাথে সিগমা ঘোরানো যাবে না। তোমার আলটিমেটলি ওই ওভারল্যাপ করে, ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম যখন আর কি, ওটার নাম কি ভুলে গেছি, দেখ মাথা মুথা গেছে আমার। আর ওই যে চ্যাপ্টার 3 তে শঙ্করায়নের সময় দেখছিলাম যে আলটিমেটলি শঙ্করায়ন। ভেঙে যায়, ওভারল্যাপ করতে গিয়ে ভেঙে যায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি আগাবো টাইপ 2 পর্যন্ত আগান শেষ হয়েছে, ভাই। আগাই। আচ্ছা আগান। দেখো, টাইপ 3 তে যাওয়ার আগে আরেকটা জিনিস পড়ে যায়। আমাকে বলো তো, এইটা খুব জনপ্রিয় এমসিকিউ এবং এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবেই কোনো না কোনো জায়গায়, অ্যাডমিশনে তোমার কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে পাবে। আমারে বলো তো এই জিনিসটা, CH3 CH2, এটা একটা দিলাম, আরেকটা দিলাম হচ্ছে C2H2Cl2, এদের জ্যামিতিক সমানতা সম্ভব? জ্যামিতিক সমানতা সম্ভব? একের সম্ভব না, দুইয়ের সম্ভব। একের সম্ভব না, আর দুইয়ের সম্ভব। দেখো আমি একেরটা বুঝাই, তারপর আমি জিনিসটা বুঝাই। দেখো একেরটা যদি তুমি করো ভাইয়া, একদম এই টাইপের কিন্তু সংকেত দিয়ে আসবে, একটু বেসিকটা বুঝে করো। দেখো তোমার প্রথমে কি করতে হবে, কার্বনের ডাবল বন্ডটা ফিক্স করতে হবে। কার্বন, আচ্ছা আমি তো কার্বন একটা কম দিছি না, এই কার্বনকে একটা কম দিছি, হ্যাঁ, এই জায়গায় একটা সি হবে, তো C2 হবে, এটা C2 হবে, এইটা C2 হবে ভাইয়া। এই দেখো কার্বন যদি দেখো, তোমার এই পাশে এই দুইটা CH3 আর এই পাশে এই দুইটা H। তুমি আমার বলো তো, তুমি এটারে সমান ইয়া করবা কিভাবে? জ্যামিতিক সমানতা করতে পারবা? কোনো 3D ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়? এই 3D ওরিয়েন্টেশন না চেঞ্জ ভাইয়া, করা যায় না। যায় না। 3D ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যায় না। 3D ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করা না যায় ভাইয়া, তাহলে এটার কি জ্যামিতিক সমানতা সম্ভব না। জ্যামিতিক সমানতা সম্ভব না। তাই এই এমসিকিউটা যদি আসে তাহলে মনে রাখবা এটা জ্যামিতিক সমানতা সম্ভব না। কারণ তুমি কি করবা আমার একটু বলো তো, এইটারে তুমি এই জায়গায় আনবা, এটারে তুমি এই জায়গায় আনবা, এটারে তুমি এই জায়গায় আনবা, এটারে তুমি কিছুই তো চেঞ্জ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই জ্যামিতিক সমানতা সম্ভব না। ক্লিয়ার? আগাই, একটু তুলো, এটা তুলো, পরেরটা আমি সলভ করে দিচ্ছি। পরেরটা দুই ভাবে করা যায়, আমি সলভ করে দিচ্ছি। দেখো ভাই আমি যখন ভাই হ্যাঁ অর্ক, আমি যখন প্রথমটাকে মানে এই যে জ্যামিতিক ভাবে বিস্তৃত করব, তখন আমার একটা ওই যে রুল আছে না, যে সবসময় বেশি প্রথম কার্বনে বেশি প্রতিস্থাপক যাবে, এরকম এই রুলটা কি এই কারণে এমনি বিস্তৃত করছি? না এটা স্ট্রাকচারই তো এরকম না। আমি তো CH3 কে ওই পাশে দিতে পারতাম, মানে ওই কার্বনে।
মানে তুমি বলতে চাচ্ছ যে আমি ওই পাশে এইচ নিতে পারতাম, তাহলে তুমি বলতে মানে চাচ্ছ আমি এইটা, আমি বুঝছি তুমি বলতে চাচ্ছ এইটা হইলে কি হইতো, এই যে এইটা হইলে জি ভাই। তাহলে জ্যামিতিক সমানতা দিত, জ্যামিতিক সমানতা দিবে। তার মানে এইটার অ্যাকচুয়ালি দুইটাই হয় না, অ্যাকচুয়ালি জি ভাই। দুইটাই হয়, বাট তোমাকে যদি স্ট্রাকচার এটা বলে দেয় তাহলে আসলে জ্যামিতিক সমানতা দিবে না। স্ট্রাকচার বলে দিবে মানে? স্ট্রাকচার বলে না দিলে তো ঝামেলা, এই যে অর্ক যেটা বললো, দাঁড়াও আমি সম্ভব না ডিসিশন দিয়ে দিলাম, বাট আমি যদি সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী আঁকি তাহলে তো আসলে সম্ভব হয়ে যায়। মানে ভাই এটা এমসিকিউ তে আসে না? এমসিকিউ তে তো কোনো কিছু বলবে না, লিখে দিবে না? এমসিকিউতে এটা আসলে অ্যান্সার না হবে, কারণ অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝাচ্ছে, কার্বনের এই পাশে দুইটা হাইড্রোজেন আছে আর কার্বনের ওই পাশে দুইটা CH3 আছে, এরকমই তো বুঝাচ্ছে না? এরকমই তো বুঝাচ্ছে। বুঝাচ্ছে ভাই, অর্ক তো ঠিকই আছে। হ্যাঁ, না না না, অর্ক ঠিক, অর্ক ঠিক থাকলে আমাদের প্রথমটা অবশ্যই ঠিক আছে। তাহলে ভাই আসলে মানে কোন স্ট্রাকচারটা বেশি অ্যাকিউরেট এমন কিছু মানে নাই? এটা দুইটাই হয় বেসিক্যালি, তোমার অনুযায়ী যে করলাম না, দুইটাই হয়। এই সবাই একটু দেখো, এটা আসলে দুইটাই হবে, মানে দুইটা হবে বলতে একটা পার্ট করলে জ্যামিতিক সমানতা হয় না, কিন্তু আরেকটা পার্ট করলে জ্যামিতিক সমানতা হয়। এবং এইটা যদি রিটেনে আসে তাহলে তোমার এই দুইটাই দেখাই দিতে হবে যে এরকম স্ট্রাকচার হইলে এটা হয় না, আর নিচের স্ট্রাকচারটা হইলে জ্যামিতিক সমানতা হয়। এটা খুব ভালো একটা প্রশ্ন। এই সবাই বুঝছো আমি কি বলতেছি? আমি প্রথমে যে ডিসিশন দিয়ে দিলাম যে হবে না, এই ডিসিশনটা আসলে ঠিক না, কারণ আমি পরের ভাবে করলে আবার হয়, তো তোমার রিটেনে যদি আসে তখন তোমার এইভাবে করতে হবে। আর এমসিকিউতে আসলে আসলে এমসিকিউতে আমি যত জায়গায় দেখছি সব জায়গায় সম্ভব না লেখা থাকতো, তো আমি ওই সেকেন্ডটা আমি চিন্তা করিনি, অর্ক যেটা মাত্র বললো আমি মাত্রই দেখলাম। বুঝছো? আচ্ছা এই টাইপটা আমি একটু শিওর হয়ে তোমাদেরকে জানাবো না যে আসলে এই জিনিসটা কি, বুঝছো? বাট রিটেনে আসলে দুইটাই দেখাইতে হবে, বুঝছো সবাই? ক্লিয়ার? আগাবো? জি এই ভাই বুঝছো? আগান। আচ্ছা দেখো, এবার আমরা টাইপ 2 পর্যন্ত শেষ, এটা আমি তারপরেও তোমাদের জানাবো না যে এমসিকিউ তে আসলে এটা কি করবা, বাট রিটেনে আসলে দুইটাই আলোচনা করতে হবে, পরেরটা সেম জিনিস, এর জন্য আমি আর পরেরটা করে দিলাম না। আমরা চলে যাই টাইপ 3 তে চলে যাই। আচ্ছা দেখো, টাইপ 3 এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে চাক্রিক যৌগের ক্ষেত্রে, চাক্রিক যৌগের ক্ষেত্রে, চাক্রিক যৌগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু বলি যে অ্যাকচুয়ালি চাক্রিক যৌগের ক্ষেত্রে কি হয়। আগে আমার একটা জিনিস বলতো, কোন যৌগ যদি এরকম চাক্রিক হয়, অর্থাৎ এমনিতে তোমার ডাবল বন্ড থাকা লাগছে, বাট এটা তোমার সিঙ্গেল বন্ড, অর্থাৎ সি, সিঙ্গেল বন্ড সি, এবং এই পাশে তোমার একটা এইচ, এই পাশে একটা তোমার CH3, এবং এই পাশে মনে করলাম একটা এইচ আর একটা মনে করলাম CH3। এটার মধ্যে কিন্তু ডাবল বন্ড নাই, কিন্তু আমার বলতো এরা কি জ্যামিতিক সমানতা দিবে কি দিবে না? দিবে, এরা কিন্তু জ্যামিতিক সমানতা দিবে, জ্যামিতিক সমানুতা, সমানুতা দিবে। কেন জ্যামিতিক সমানুতা দিবে ভাইয়া? কারণ দেখো তুমি যখন এদেরকে ঘুরাইতে যাবা তখন কিন্তু মুক্ত ঘূর্ণন, মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। কেন মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না? কারণ মুক্ত ঘূর্ণন দিতে গেলে, মুক্ত ঘূর্ণন দিতে গেলে স্ট্রাকচার ভেঙে যাবে, স্ট্রাকচার, স্ট্রাকচার ভেঙে যাবে। যাদেরই মুক্ত ঘূর্ণন দিতে গেলে স্ট্রাকচার ভেঙে যায় তাদের মুক্ত ঘূর্ণন হয় না, আর মুক্ত ঘূর্ণন যাদেরই হয় না তাদের ক্ষেত্রে তোমার জ্যামিতিক সমানতা আছে, সিস আর ট্রান্স দিয়ে ব্যাখ্যা করতে হয়। এটা যদি তুমি, যেহেতু এটা স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম, যেহেতু স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম, তাহলে তুমি যখন এটা ঘুরাইতে যাবা, এটারে ধরো একদিকে ঘুরাইলা, এটারে আরেকদিকে ঘুরাইলা, তাহলে স্ট্রাকচারটা ভেঙে যায়, স্ট্রাকচারটা ভেঙে যায়, স্টার ভেঙে যায় দেখে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। আর মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না দেখে আমরা আলটিমেটলি জ্যামিতিক সমানতা দিতে পারবো। আমি তুলতে টাইম দিব,
জ্যামিতিক সমানুতা সিস আর ট্রান্স যখন একই পাশে থাকবে তখন সিস, যখন ভিন্ন পাশে থাকবে তখন হচ্ছে ট্রান্স। তাহলে আমার অ্যাকচুয়ালি সি, হাইড্রোজেন এই পাশে দিলাম, হাইড্রোজেন এই পাশে দিলাম, এই পাশে CH3 দিলাম, এই পাশে CH3 দিলাম। আমার হাইড্রোজেন বা CH3 যার সাপেক্ষেই চিন্তা করো একই পাশে আছে, তাই এটা হচ্ছে সিস সমানু, এবং সি বন্ড সি, এই পাশে একটা হচ্ছে CH2, এই পাশে একটা CH2। এবার এই পাশে H দিলে আমি এই পাশে H দিব, এই পাশে CH3 দিলে আমি এই পাশে CH3 দিব। এটা আমার ট্রান্স সমানু, ঠিক আছে? একটা আমার সিস গেল, একটা আমার ট্রান্স গেল, এই পর্যন্ত তুলো। ক্লিয়ার? ক্লিয়ার? এই হ্যাঁ না কিছু বল। এই হ্যালো। ভাই ক্লিয়ার না ভাই, আচ্ছা 5 দেখো সেকেন্ড দাঁড়ান আমাদের, হ্যাঁ ভাই, তো আর 5 বলো। সেকেন্ড ভাই। ও আচ্ছা, শেষ হয় নাই? কতক্ষণ ধরে লেখস তুই? আরে এত টাইম লাগে কেন তোমার অর্ক? শেষ ভাই, শেষ ভাই, সুন্দর করে ভাই নোট করে। আচ্ছা নোট করো সুন্দর করে, আমি একজনের খাতা নিব। আচ্ছা সবাই টাইপ 4টা একটু ফাঁকা রাখো, টাইপ 4 একটা জিনিস আমি পড়াবো, সবাই একটা পেজ একটু ফাঁকা রাখো, আমি আসতেছি এটাই, ঠিক আছে? এটা একটা স্পেশাল কেস আছে, এটা আমি পড়াবো, এটা একটু রাখো, একটা পেজ সবাই ফাঁকা রাখো, দেন আমরা একটু সামনে আগাই। আগাই, সবাই টাইপ করে একটা পেজ ফাঁকা রাখো, আমরা একটু আগাই। দেখো তোমাদের কোশ্চেন আসবে কি ভাইয়া, তুমি যদি আমারে বলো তোমাদের কোশ্চেন আসবে কি? তোমাদের কোনো সমানতা চিহ্নিত মিহ্নিত কিচ্ছু দিবে না, তোমাদের যৌগ দিয়ে বলবে যে কোনটা সিস কোনটা ট্রান্স, এটা ইয়া করো, এবং ওদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলে, ঠিক আছে? বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলতে ওদের পার্থক্য বলবে, ওরা যে ভিন্ন এটা ব্যাখ্যা করতে বলে। তোমার অ্যাকচুয়ালি সিস আর ট্রান্সের বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। আমি তোমাদের 6টা 7টা বৈশিষ্ট্য লিখে দিব, এর বাইরে লাগবে না। তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবাই লেখো সিস ও ট্রান্সের বৈশিষ্ট্য। সিস ও ট্রান্সের ট্রান্সের বৈশিষ্ট্য, সিস ও ট্রান্সের বৈশিষ্ট্য। দেখো অ্যাকচুয়ালি তোমার সিস কোনটা ভাইয়া? সিস আর ট্রান্স। সিস হচ্ছে যখন তোমার একই পাশে থাকবে, অর্থাৎ আমি যদি সিসের কথা চিন্তা করি তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে আমার একটা CH3, এই পাশে আমার একটা CH3। আর ট্রান্সের কথা যদি চিন্তা করি তাহলে এই পাশে একটা হাইড্রোজেন হইলে এই পাশে হাইড্রোজেন, এই পাশে একটা CH3 হইলে এই পাশে আমার একটা CH3। মনে রাখবা সিসের ক্ষেত্রে আমি জাস্ট বলে দেই যে কোনটা বেশি কোনটা বেশি, এরকম জিনিস বলে দেই। দেখো সিসের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। সিসের দ্রাব্যতা বেশি। কেন কোনোদিনে আসবে না, জাস্ট তোমার এগুলা লিখতে হবে, আর এমসিকিউ এর জন্য কোনটা কি বেশি আসবে।
সিসের ক্ষেত্রে ঘনত্ব বেশি ভাইয়া, সিসের ক্ষেত্রে ঘনত্ব বেশি, সিসের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রতিসরণাঙ্ক বেশি, প্রতিসরণাঙ্ক বেশি। সিসের ক্ষেত্রে হাইড্রোজেন সংযুক্তি তাপ বেশি, হাইড্রোজেন সংযুক্তি তাপ বেশি। এগুলোর লজিক আসলে জানার দরকার নাই, বা এগুলোর লজিক আসলে ওইভাবে শেখানো হয় না, আমরা নিজেরা ওইভাবে শিখি নাই। তো তোমাদের জাস্ট থিমগুলো মনে রাখো। সেটা হচ্ছে, আর ট্রান্সের ক্ষেত্রে স্থায়িত্ব বেশি, কারো সক্রিয়তা বেশি হলে অবশ্যই ইয়া কম থাকবে, স্থায়িত্ব বেশি। আর হচ্ছে ওর ক্ষেত্রে গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি। ওইটার বেশি মানে কিন্তু এটার কম, পার্থক্য যদি চায় তখন কিন্তু কোনটা কম এটাও লিখতে হবে। আবার এরকম 5 আর 2টা পয়েন্ট দিয়ে লিখে দিয়ে চলে আসো। এটা একটু একদম ঠাডা মুখস্থ করে রাখবা, টিডিএম, এটা মানে টিডিএম, ঠাডা মুখস্থ। তোমরা আজকে পরে না, নেক্সট ক্লাসটা পরে একটু কোশ্চেন ব্যাংক খুললে সমানও প্র্যাকটিস করো, পারবা সব, দেখবা। ভাই 4 আর 5 নাম্বার কি লিখেছেন? 4 নাম্বার লিখছি প্রতিসরণাঙ্ক বেশি, আর 5 নাম্বার লিখছে হাইড্রোজেন সংযুক্তি তাপ বেশি। হাইড্রোজেন সংযুক্তি তাপের জিনিসটা আসলে আমাদের সিলেবাসে নাই, বুঝছো? তো এটা যদি কারো জানার ইচ্ছা থাকে তোমরা একটু এটা গুগল করে জেনে নিও। এটা অ্যাকচুয়ালি আমারও ওইভাবে ডিটেলস নলেজটা নাই। আচ্ছা, একটা সিকিউ এর একটু কোশ্চেন বলে দিয়ে আসো। আমি একটা সিকিউ নিয়ে আসছি, এই টাইপের সিকিউ হয় আর কি, দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের কি টাইপের কোশ্চেন আসবে একটা কোশ্চেন আলোচনা করি। দাঁড়াও। আচ্ছা, আমরা আগাবো। জি ভাই, আগান। আচ্ছা দেখো, আমরা একটা কোশ্চেন একটু আলোচনা করি, 9-10 এর বেসিকটা একটু কাজে লাগবে। এই সবাই যে যাই করতেছিল মনোযোগ ব্যাক, এরপরে আমরা আলোক সমানতায় চলে যাব। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা, তোমার কোন বোর্ডের কোশ্চেন আচ্ছা ঠিক খেয়াল নাই, মনে হয় চট্টগ্রাম বোর্ড বা তোমার রাজশাহী বোর্ডের কোশ্চেন, কোন একটা বোর্ডের কোশ্চেন। ওরা যে কাজটা করছে, ওরা করছে এরকম, CH3 CH2, এটা সিকিউ, এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন আসবে তোমাদের কলেজেও। এই অর্ক, তোমার কি কলেজে হয়ে গেছে পরীক্ষা? মানে ভাই সিটি হইছে কিন্তু প্রিটেস্ট হয়নি না। ভাই সিটি আছে অ্যারোমেটিক রেজোন্যান্সের উপর বললাম না, আর কি আসছে? মানে সিটি হইছিলই অ্যারোমেটিক ওইগুলোর, মানে বেসিক্যালি ওই যে সমানুর উপর আর অ্যারোমেটিকের উপর। সামনে প্রিটেস্ট আছে, তখন পুরো অর্গানিক। তবে অর্গানিক এই সিকিউ আপনি যে দুটো টপিক বলছেন ওই দুটো টপিক থেকে আসে, ওই দুটো টপিক পড়ে গেলেই হবে। ঠিক করে সমানু থেকে আসে না? সমানু থেকে যদি 3টা সিকিউ আসে তাহলে একটা আসবে। আচ্ছা, এই যে এটা আসছে, কোশ্চেনটা হচ্ছে, দাঁড়াও, এম ও এন আপনার কি পরে বুধবার দিন ভার্সিটি বুধবার দিন ভার্সিটি খুলছে? হ্যাঁ খুলে ফেলছে। দাঁড়াও, আমি নেক্সট উইকে তাও এক্সাম নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, নেক্সট উইকে এক্সাম থাকবে, বুধবারই অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি। ভাই নেক্সট উইক তো আমি দিতেই পারবো না, আমার 14 তারিখ প্রি টেস্ট। তোমরা একদিন অনলাইনে দিয়ে দাও না, তাহলে তো সবচেয়ে বেটার হয়। সৎ থাকলেই তো। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে, বলছে এম ও এন যৌগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। এটা কেমনে করতে হয়? তোমরা 9-10 সাইজ এফ রুল পড়ছিলা? তোমাদের কি পড়াইছে? যে জায়গায় পড়ছিলা তোমরা একটু বুঝো, আমি এই জিনিসটা পুরোটা সলভ করে দিব সুন্দর করে। সাইজ এফ নীতি বলে কোনো নীতি পড়ছিলা?
না ভাই। মার্কভ নিকভ পড়াইছিল। মার্কোনিকভ পড়ছিলা? জি ভাইয়া। দেখো আমি 9-10 স্পন্দনে এবার সাইজেফ আর মার্কোনিকভ দুইটাই দেখাই দিছি আমাদের আমি যে ব্যাচটা পড়াই। আমি তোমাদের একটু সোজা ঠান্ডা মাথায় বুঝাই। আমি এই মার্কোনিকভ সাইজেফ সামনে আসে, টেনশন করার কোনো দরকার নেই। ওই সময় একদম বাংলা কথা লেখা সহ সব পড়াই দিব। মনে রাখবা মার্কোনিকভ বলে, বিজ্ঞানী মার্কোনিকভ বলে, ভাই তেল মাথায় তেল দাও, যেটা বাংলাদেশে চলে, তেল মাথায় তেল দাও, তেল দাও। মার্কোনিকভ হয় যখন সংযোজন হয় তখন, সংযোজন হয় তখন। এটা আমরা যখন ডিটেলসে পড়বো আমি সব বাংলা কথা লিখাবো, আমি আপাতত মার্কোনিকভে যাবো না। আমাকে একটা জিনিস বলো তো, কেওএইচ এর কয়টা ফর্ম শিখছো তোমরা? কেওএইচ এর কয়টা ফর্ম শিখছো? একটা অ্যালকোহলিক আর একটা অ্যাকোয়াস শিখছো না 9-10-এ? 9-10-এ কেওএইচ এর দুইটা ফর্ম শিখছো না, একটা অ্যালকোহলিক আর একটা অ্যাকোয়াস? জি ভাই। অ্যালকোহলিক দিয়ে কি করে? অপসারণ করে। আর অ্যাকোয়াস দিয়ে কি করে? প্রতিস্থাপন করে না ভাইয়া? মনে আছে? যে কোনো বিক্রিয়ায় অ্যালকোহলিক দিলে অপসারণ করে, অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন করে। তার মানে আমি র্যান্ডম একটা বলতেছি, আমি যদি A প্লাস KOH এর অ্যালকোহলিকটা দেই, তাহলে আমার কিছু একটা অপসারণ ঘটবে, অপসারণ ঘটবে। আর আমি যদি A প্লাস KOH এর অ্যাকোয়াসটা দেই, তাহলে আমার কি ঘটবে? প্রতিস্থাপন ঘটবে। এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, এগুলো আমি সামনে পড়াবো, সামনে আছে। আমি জাস্ট এই সিকিউটা সলভ করার জন্য কাজে লাগবে তাই করতেছি। দেখো তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় বলছে এই জিনিসটা KOH এর অ্যালকোহলিকটার সাথে বিক্রিয়া দিছে, তার মানে এই জায়গায় প্রতিস্থাপন হবে নাকি অপসারণ হবে? আমাকে একটু আগে বলো তোমরা। অপসারণ হবে। ভেরি গুড। এবার আমরা একটা ছোট্ট নীতির কথা পড়বো, সেই নীতিটা দিছে আমাদের একটা মহান বিজ্ঞানী, যার নাম হচ্ছে সাইজেফ। সাইজেফ যে নীতিটা দিছে সেটা আমাদের কনসার্ন না, সাইজেফ দিছে অপসারণের নীতি। মানে মার্কোনিকভ যেমন দিছিল সংযোজনের নীতি, সাইজেফ দিছে অপসারণের নীতি। এবং সে বলছে তোমরা গরিব রে আরো গরিব বানাও, গরিব রে আরো গরিব বানাও। মানে যার কাছে টাকা কম তার কাছ থেকে আরো টাকা পয়সা নিয়ে যাও, গরিব রে আরো গরিব বানাইতে হবে। ঠিক আছে? তার মানে এইটা কেমিস্ট্রির ভাষায় কি বলে? যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে, যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে, সেই কার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে দাও। যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেই কার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে দাও। তুলা লাগবে না, আমি তুলতে টাইম দিব। দেখো একটু ভালো করে এবার, ওরা KOH এর অ্যালকোহলিকটা দিছে CH3CH2CH, বিআর একটা প্রতিস্থাপক আছে, সাথে CH3 আছে। আমারে বলো তো অ্যালকোহলিক দেওয়া মানে প্রতিস্থাপন নাকি অপসারণ? অপসারণ। তার মানে অ্যাকচুয়ালি কে এই বিআর কে নিয়ে চলে যাবে। আর OH এর জন্য কাকে লাগবে ভাইয়া? OH এর কাকে নেওয়া লাগবে? OH কাকে খুঁজে? H প্লাস। H প্লাস কে খুঁজে বা H কে খুঁজে। আমাকে দুইটা আউটপুট বলছে, আমাকে বলো আমি এই কার্বন থেকে যদি বিআর নিয়ে যাই, আমি এই কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারবো, এই কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারবো না? পারবো। যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন নিতে পারবো, কারণ এই কার্বন থেকে বিআর নিছি, তার মানে তার ডানে বা বামের কার্বন থেকে আমি কি নিতে পারবো? হাইড্রোজেন নিতে পারবো। কোনো ঝামেলা আছে? আমি অপসারণ করব না, বিআর নিয়ে গেছি আর OH এর জন্য একটা হাইড্রোজেন নিব। এখন আমি ডান পাশের কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারবো, বাম পাশের কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারবো, তাই না? জি ভাই। আমাকে একটা জিনিস বলো তো, সাইজেফ নীতি কি বলছিল? গরিবরা আরো গরিব বানাও, মানে যার কাছে কম হাইড্রোজেন আছে তার কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নাও। এখানের মধ্যে কম হাইড্রোজেন কার কাছে আছে? মাঝখানেরটার। বাম পাশেরটার। তার মানে এম কি হবে? এম 80%, তার মানে এম হবে সবচেয়ে বেশি। এম কি হবে? CH3, সি একটা হাইড্রোজেন সরায় ফেরাইলে CH, অপসারণ করলে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড হয়ে গেল
CH CH3 আর 20% হবে হচ্ছে বাকি অংশটা যেটা সাইজে বলে নাই, তার মানে সাইজের বিপরীতটা, তার মানে আমি এর পরের বারেরটার থেকে নিব, তার মানে CH3CH2 CH ডাবল বন্ড CH2। সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার? এইটা সাইজেফ এর নীতি অনুসারে, আর সবকিছুরই অল্টারনেটিভ আরেকটা তৈরি হয়, তার মানে কম তৈরি হবে হচ্ছে যেটা সাইজে বলে নাই, তাহলে আমার এম হবে হচ্ছে উপরের অংশটা আর এন হবে নিচের অংশটা। এটা আমি কোন নীতি অ্যাপ্লাই করলাম? সাইজেফ নীতি অ্যাপ্লাই করলাম। সাইজেফ নীতি কই থেকে আসলো ভাইয়া? সাইজেফ নীতি, মার্কোনিকম নীতি খুব সুন্দর করে পড়াবো, আমাদের সামনে আছে, কোনো প্যারা নেই। এবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা, আমি আর কিছু বলবো না। এম ও এন যৌগের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? এম এম। এম কি করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, ঠিক আছে। এন কেন করবে না ভাইয়া? এন কেন করবে না? পাশে দুইটা হাইড্রোজেন আছে। এক পাশে দুইটা হাইড্রোজেন। হাইড্রোজেন আছে। তুমি এটা একই মৌল, তুমি 3D ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবা না। তাহলে আমাকে বলো, আমাকে এটা ব্যাখ্যা লেখায় দিতে হবে না অলরেডি তোমরা নিজেরা লিখতে পারবা? এম যে প্রদর্শন করবে এটা কি করবা? শর্ত মিলাবা, শর্ত মিলায় বলবা মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, এবং ওর কার্বনের ওই যে শর্ত টাইপ 1 এর ওটা লিখবা যে এ বি সি ডাবল বন্ড সি এ বি, এখানে এ ইজ নট ইকুয়ালস টু বি, তাই এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সিস দেখায় দিবা, ট্রান্স দেখায় দিবা, সিসের একটা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য লিখে দিবা, ট্রান্সের একটা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য লিখে দিবা। সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া শর্ত কি খাতায় লেখা যাবে? শর্ত খাতায় লেখা যাবে, কোনো প্রবলেম নাই। তুমি যখন সলভ করবা তখন তুমি এভাবে বলতে পারো যে এখানে এ বি সি ডাবল বন্ড সি এ বি ইজ নট ইকুয়ালস টু বি, আর পরের বারের ক্ষেত্রে এ বি ইজ এইটা, আর এই পাশে লিখবা এ এ, মানে এইটা তোমার জ্যামিতিক দিবে না, এটা হচ্ছে জ্যামিতিক দিবে। তারপরে তুমি ব্যাখ্যা দাও যে আলটিমেটলি কিভাবে কি হয়। এটা দিলে তুমি একদম যে বুঝতেছো কনসেপ্টটা, ওরা স্পেসিফিক করে দেয়। এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন আসবে যে যে জায়গায় পরীক্ষা দাও না কেন। তো আমি একটা সলভ করাই দিলাম যে কিভাবে সলভ করতে হবে। আমি তোমাদের একটু বাংলা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, নিজেরা বাসায় লিখে নিবা, কোনো প্রবলেম না, আমি লিখে টাইম নষ্ট করব না। আমি জাস্ট একটু বলি, সবাই মনোযোগ দিয়ে শুনো, তারপরে তুলো, এখন তোলা লাগবে না, মনোযোগ দিয়ে শুনো। দেখবা উদ্দীপকের এম ও এন যৌগ দুইটা যথাক্রমে নাম দিয়ে দিবা। আমরা নামকরণ পড়াই নেই, বাট তোমার এটা নামকরণ বললে পারা উচিত। একটা হচ্ছে বিউটিন 1 আর একটা হচ্ছে বিউটিন 2, ঠিক আছে। কেন? কারণ 4 কার্বনের একটা অ্যালকিন, তাই নাম হয়েছে বিউটিন। 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, তাই একটার নাম দিছি বিউটিন 2, আরেকটা 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, তাই ওইটার নাম দিছি বিউটিন 1। কোনো ঝামেলা আছে? এই একজন রেসপন্স করো, তাহলে আমি আগায় যেতে পারবো। কোনো ঝামেলা আছে? নাই। এখন বলবা এর মধ্যে বলতো এইটা বিউটিন 2 আর এটা বিউটিন 1 না, তাহলে এর মধ্যে বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করলেও বিউটিন 1 জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, কারণ বিশ্লেষণ করা হলো, ঠিক আছে। লিখবা আমরা জানি জ্যামিতিক সমানতার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন হওয়া যাবে না। এখানে দুটি যৌগেরই কার্বন কার্বনের অক্ষ বরাবর দ্বিবন্ধন থাকায় মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, কিন্তু প্রথম যৌগের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ম্যাচ করে এবং সেকেন্ড যৌগের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা হয়। তাই যেহেতু একই কার্বনের এক পাশে একই যৌগ, তাই ত্রিমাত্রিক ভাবে এদেরকে ভিন্ন করা যায় না, তাই সেকেন্ড যৌগটা দেয় না, বাট প্রথম যৌগটা দেয়, ঠিক আছে। মানে বিউটিন 2 দেয় বাট বিউটিন 1 দেয় না। নিচে এদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করা হলো। তারপরে সিস, তারপরে ট্রান্স, সিসের একটা বৈশিষ্ট্য, ট্রান্সের একটা বৈশিষ্ট্য। বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? দরকার হলে রেকর্ডিংটা আরেকবার শুনে নিবা। এই সবার ক্লিয়ার না? কারো মাথায় কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার ভাই।
এটা একটু লিখে আমাকে পাঠাইও, যদি ভালো হয় আমাকে পাঠাও, তাহলে আমি বলে দিতে পারবো 3 মার্ক দিবে কিনা। এবার তুলো, এটা একটু তুলো, আমি একটু পানি খেয়ে আসি। এই আগাবো? না ভাই একটু দাঁড়ান। হ্যাঁ তুলো, ঠান্ডা মাথায় তুলো। এই বাকি সবাই বুঝতেছো? অনেকে রেকর্ডিং দেখবা ভাইয়া, একটু রেগুলার রেকর্ডিংটা দেখো, ফাঁকিবাজি করলে কি লাভ বলো? আচ্ছা ভাই, হ্যাঁ যাদের মুক্ত ঘূর্ণন মানে যাদের এক পাশে দুইটাই সেম থাকে, সাপোজ দুইটাই হাইড্রোজেন বা দুইটাই মিথাইল মূলক কার্বন হ্যাঁ, এক সাইডে, ওদের কি মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না? এই তোমার মাইট দিব, দুইটারই তো মুক্ত ঘূর্ণন সম্ভব হইল। তারপরে আমি না বললাম ওদের, যে দুইটারই মুক্ত ঘূর্ণন সম্ভব, কিন্তু একটার মধ্যে এক পাশে দুইটা আছে, তাই এটা দিবে না। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝছি ঠিক এই আছে। তুমি কি এতক্ষণে কি বলো, মুক্ত ঘূর্ণনের সাথে কে কোন দিকে আছে কি? তুমি মুক্ত ঘূর্ণনের সময় তো শুধু কার্বন ডারে দেখবা, আর তো কিছু দেখবা না। ঠিক আছে অর্ক, তোমার এই যে এই টাইপের প্রশ্ন আসবে, আর এটার ঘতে কি বলবে জানো? এটার ঘতে বলবে হচ্ছে, দাঁড়াও, এটার ঘ এর কোশ্চেনটা, এটার ঘতে বলবে হচ্ছে যে মার্কোনিকভ সূত্র যে মেনে চলে এটার ব্যাখ্যা করো, বা সাইজের যে মেনে চলে এটার ব্যাখ্যা করো, তখন প্রসেসটা দেখানো লাগে। ওটাই যাবো আমরা আস্তে আস্তে। আগাই। এই তুলো, আমি যা যা লিখছি এই খাতায় তুলো, আর আমাকে একটু দেখায় এটার গ নাম্বারটা সলভ, মানে এটার ব্যাখ্যাটা সলভ করে আমাকে দেখায়। এই তো একজনটা জিজ্ঞাসা করি। এই সাউথ, তুমি কি আজকে নতুন বুঝতেছো ভাইয়া? হাই হাই, বলো নাকি? হ্যাঁ হ্যাঁ জি ভাই। তুমি একটু রেকর্ডিংটা তুমি আমাকে নোট দিও, আগের ক্লাসগুলো দেখে নিও, আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে ভাই, নক এই দিছিলাম অনিরুদ্ধ, আপনাকে। তুই চুপ কেন? এই অনিরুদ্ধ, চলে গেছো নাকি তুমি? না না ভাই আছি বুঝতেছো? ভাই, খাইতেছিলাম, এই যে এটা মিস গেছে, রেকর্ড দেখা লাগবে। এই খাইতে চলে গেছো কেন? ক্লাসটা কইরা খাইতে যাবা? আম্মা জোরাজুরি করতেছিল। আচ্ছা দেখো, এখন থেকে দেখো, আলোক সমানতা শুরু করতেছে, এখন থেকে দেখো, আর যাও না। আচ্ছা আলোক সমানতা শুরু করি, আগাই। জি ভাই। শুনো, আমি জ্যামিতিক সমানতা যা পড়াইছি এর বাইরে কিছু পড়া লাগবে না, তোমরা এখন জাস্ট টেস্ট পেপারে কোশ্চেন সলভ করবা, আর কোশ্চেন ব্যাংকের এমসিকিউ সলভ করবা। আর কলেজে ইজি আসবে ভাই, অ্যাডমিশন টেস্ট একটু কঠিন আসে, কলেজে ইজি আসবে। দেখো, আমরা এখন যেটা শুরু করব সেটা অ্যাকচুয়ালি সমানুতার সবচেয়ে ডিটেইলড ভার্সন, তার মানে আলোক সমানুতা। দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা আস্তে আস্তে যখন মোবাইল আবিষ্কার করতেছি, ফার্স্টে টাচ স্ক্রিন আবিষ্কার করলাম, আস্তে আস্তে যত গভীরে যাওয়া যায় আমরা গেছি না, আরো যাচ্ছি। যত টেকনোলজি আস্তে আস্তে যত গভীরে যাওয়া যায়, এখন মানে সবচেয়ে মানে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে মনে হয় লেজার টেকনোলজি। দুনিয়ার যাই কিছু হয় লেজার টেকনোলজি দিয়ে সবকিছু করে ফেলা যায়। তো দেখো, আলোক সমানু মানে সমানুতার একটা ধাপ ছিল, আমি যদি একটু বলি, দেখো রিলেট করো। প্রথমে আমি বলছিলাম যে ভাই আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এটা কি হবে? তুমি বললা সমানু হবে, 6টা প্রকারভেদ পড়াইলাম। এরপরে বললা যে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, গঠনগত ভিন্ন। এবার তখন কি করলাম? জ্যামিতিক পড়াইলাম। এবার আমি বললাম ভাই আণবিকও সেম, গাঠনিকও সেম, গঠনও সেম, তাইলে কি ওরা একটার একটা সেম যৌগ নাকি সমান? তখন অ্যাডভান্স টেকনোলজি বলে যে তুমি ওদেরকে একটা আলো মারো, তুমি ওদেরকে একটা লাইট মারো। লাইট মারার পরে দেখো যে এটা, ধরো আমি মনে করলাম এই যে লাইট মারছি আমি, ওদের সব সেম,
ওদের আণবিক সেম, ওদের গাঠনিক সেম, ওদের গঠনগত সেম। আমি এ আর বি দুইটাতেই লাইট মারছি ভাইয়া। লাইট মারার পরে দেখলাম এ কি করে, লাইটটার এই দিকে সরায় দেয় একটা অ্যাঙ্গেলে, ধরো 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। বি কি করে, সেম অন্য ডিরেকশনে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে সরায় দেয়। তাহলে এ আর বি কিন্তু সেম যৌগ হবে না। তখন এ আর বি যৌগ যেটা হবে, তারা পরস্পরের আলোক সমাণু হবে। আলোক সমাণু কেন? তারা আলোর প্রতি ভিন্নভাবে ক্রিয়া করলো। দেখো আমি আরেকটা ছোট্ট কেস বলি। মনে করলাম আমার কাছে এ আছে এবং মনে করলাম আমার কাছে বি আছে, আমি দুইজনের গায়ে লাইট মারছি। লাইট মারছি কেমনে? লাইট মারছি একটা মেশিনের মাধ্যমে লাইট মারছি, মেশিনটা পরে পড়াচ্ছি। এবং এ কি করলো, এইদিকে 27 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারছে, বিও এইদিকে 27 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারছে। আমাকে বলো তো ওদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য আছে? তাহলে কি এরা সমানও নাকি? এখন আমি বলতে পারি এ ও বি একই যৌগ, এ ও বি একই যৌগ। তার মানে অ্যাকচুয়ালি এ ও বি একই যৌগ হইতে হইলে আণবিক সংকেত সেম হওয়া লাগে, গাঠনিক সংকেত সেম হওয়া লাগে, 3D ওরিয়েন্টেশনও সেম হওয়া লাগে, এবং ওদের আলোর প্রতি কাজও সেম হওয়া লাগে। অর্থাৎ অ্যাকচুয়ালি সব সেম হইলে আমি বলতে পারবো যে এ ও বি আলটিমেটলি একই যৌগ। কিছু একটা ঝামেলা থাকলে আমি বলবো যে ওরা আলটিমেটলি সমাণু। এবং আমরা কোন সমাণু, এটা ডিটেইলড ভার্সনে যাইতে যেতে অবশেষে চলে আসছি আলোক সমাণুর কনসেপ্টে। আমরা এখন আলোক সমাণুর ভিতরে ঢুকবো। তো সবাই এই জিনিসটা তুলো, যেটা আমি লিখছি এই জিনিসটা একটু তুলো, তারপরে আমরা সংজ্ঞা টঙ্গাতে যাচ্ছি। এই তোলা শেষ? এই তোলা শেষ? জি ভাই আগাই। আচ্ছা দেখো, আমরা আলোক সমানুতা একটু লিখি। আলোক সমানুতা ইংলিশ লেখো। আলোক সমানুতা ইংলিশে সবাই লেখো, এটাকে বলে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম। দেখো সংজ্ঞাটা একটু লিখে দিই। দেখো একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, এবং একই ভৌত ও রাসায়নিক, একই ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সহ যৌগসমূহ যাদের আলোক ধর্মের
ভিন্নতা রয়েছে, যাদের আলোক ধর্মের ভিন্নতা রয়েছে, তাদেরকে পরস্পরের আলোক সমাণু বলা হয় এবং যৌগের এই ধর্মকে আলোক সমানুতা বলা হয়। এটা বুঝতে কি ঝামেলা আছে? আমি যখন বুঝাইছি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ না কিছু বল ভাই। আচ্ছা, তাহলে আমরা এটাতে কি লিখতে পারি? আমরা বলতে পারি আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম। আমরা আরো কি বলতে পারি? আমরা বলতে পারি গাঠনিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। আমরা আরো কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সেম, ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সেম। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আলোর প্রতি আচরণের দিক থেকে, আলোর প্রতি আচরণের দিক থেকে পার্থক্য রয়েছে, আলোর প্রতি আচরণের দিক থেকে পার্থক্য রয়েছে। ঠিক আছে, থার্ড ব্রেকেটে একটা লাইন লেখো, সব আলো না, তল সমবর্তিত আলো। সব লেখো, তল সমবর্তিত আলো। তল সমবর্তিত কি সব পড়াবো? তল সমবর্তিত আলোর প্রতি আচরণের পার্থক্য রয়েছে, আচরণের পার্থক্য। পুরাটা তুলো যেটা লিখতেছি, এরপর আমি যাচ্ছি। এই মুনতাসির, ক্লাসে আসো? জি ভাই। বুঝতেছো তোমরা? এটা না বলছিলা প্রবলেম আছে, বুঝছো আলোক সমানুতা আসলে কি? আমি এখনো পড়াই নেই, বাট বুঝছো আসলে কনসেপ্টটা কি? না বুঝলে বলো, না আবার বুঝাই। ঠিক আছে, হ্যাঁ, বুঝছি ভাই। মানে একটা আলোরে একদিকে ঘুরাবে, আরেকটা আলোরে অন্যদিকে ঘুরাবে, এইটাই আলোক সমানুতার জিনিস। এখন কেমনে কি আসবে এটা আমরা এখন পড়বো। আগাই।
আগাবো? ভাই আগান। আচ্ছা দেখো, আমরা জাস্ট কয়েকটা লাইন একটু মানে কয়েকটা লাইন এই জায়গায় আলাদা করে শিখবো। এক হচ্ছে, সেটা হচ্ছে আলোক, কি রে এই দাঁড়াও, কলম কাজ করতেছে না। হ্যাঁ, একটা হচ্ছে আলোক সমানুতায়, আলোক সমানুতায়, সমানুতার ক্ষেত্রে, আলোক সমানুতার ক্ষেত্রে দুটি আলোক, দুটি আলোক সমাণু একে অপরকে উল্টো দিকে, সরি একে অপরকে না, দুটি আলোক সমাণু আলোকে, দুটি আলোক সমাণু আলোকে, আলোকে একে অপরের উল্টো দিকে, উল্টো দিকে ঘুরাবে, উল্টো দিকে ঘুরাবে। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি ভাইয়া? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, এবং আরেকটা ধরো বললাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ধরো একটা দিল হচ্ছে +22.5 ডিগ্রি, আরেকটা তাহলে আমরা বলবো -22.5 ডিগ্রি। তার মানে একটা যদি তোমার এই দিকে ঘুরায়, তাহলে আরেকটা ঘুরাবে তোমার, আরেকটা ঘুরাবে এই দিকে। ঠিক আছে, এই জিনিসটাই বলছি আমি, যে একটা ঘুরাবে এই দিকে, আরেকটা ঘুরাবে এই দিকে। একটা হচ্ছে মনে করলাম +22.5, আরেকটা মনে করলাম -22.5। এবং আরেকটা ছোট্ট লাইন মনে রাখবো ভাইয়া, সেটা হচ্ছে আলোক সমানুতা হওয়ার জন্য, আলোক সমানুতা হওয়ার, আলোক সমানুতা হওয়ার জন্য অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে, অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে, অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি সব পড়াবো, তার আগে এই দুইটা লাইন একটু লেখো, যে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। এটা মনে করলাম 22.5 এদিকে, একটা 22.5 এদিকে। একটা চিন্তা করবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা ঘড়ির কাঁটার দিকে। বাই কনভেনশন আমরা ঘড়ির কাঁটার বিপরীতকে পজিটিভ ধরি আর ঘড়ির কাঁটার দিককে নেগেটিভ ধরি। এটা কিন্তু দুনিয়ার সব জায়গায় স্বতঃসিদ্ধ। এই অ্যাঙ্গেলটা বলে দিছি, একটা বলে দিছি 22.5 প্লাস, আর একটা 22.5 মাইনাস। এটা উল্টা না? হ্যাঁ, উল্টা না? উল্টা কেমনে? ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ না? ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, হ্যাঁ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ নেগেটিভ না? উল্টা লিখছেন। উল্টা কই লিখছি? ঘড়ি এমনে ঘুরে না। হেই, না লিখছেন, লেখাটা আর কি। ভাই লেখা অপোজিট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, লেখা, আচ্ছা সরি, এটাই যে এই যে লেখা অপোজিট হয়েছে, এই যে এই যে একটু ঠিক করে নাও। ঠিক আছে, এই যে এটা অ্যারো, উল্টা অ্যারো হবে, মানে ঘড়ির কাঁটার দিকেরটা আমি মাইনাস মানে উল্টা বসাইছি আর কি। আর প্লাসের জায়গায় এখানে মাইনাস লিখা। হ্যাঁ, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও, তাহলে হবে। ঘড়ি কাঁটার ঠিক আছে? দিকে হলে নেগেটিভ হয়। ঘড়ির কাঁটার দিকে হইলে নেগেটিভ হয়, এটা এটা বাই কনভেনশন, পুরো দুনিয়া কিন্তু এমনিই চলে। আমাদের মেকানিক্যালের পুরা 3টা কোর্সই আমরা করলাম, ডাইনামিক্স, মেকানিক্স, মেকানিক্স অফ ম্যাটেরিয়াল, সব জায়গায় ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ ধরা লাগে, ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ ধরা লাগে। তাহলে মান ঘড়িটা same- উল্টা বানাইলেই তো হইতো, হ্যাঁ, ঘড়িটা উল্টা হইলেই তো হইতো। ঘড়ি উল্টা হইলে কেমনে? কি কও, ঘড়ি আবার উল্টা হয় কেন? 11-এর জায়গায় 1, 10-এর জায়গায় তোমাদের, আচ্ছা এক মিনিট গল্প করি তো, তোমাদের এনডিসি তে কয় চ্যাপ্টার পড়াইছে? ভাই আজকে তড়িৎ ধরছে ভাই। তড়িৎ আজকে ধরছে, টান দিবে দেখবা, অর্গানিক ধরে নাই। ভাই কি উঙ্গা ফুঙ্গা পড়াইতেছে ভাই, 50% ঘুমায়।
ভাই ভালো তরিত পড়াচ্ছে। এক্কা স্যার বলো। পড়ছে ভাই, এক্কা স্যার কে পড়বে? শাহিদ আমাদের রফিক স্যার, যাই হোক রবি স্যার আমাদের তো এক্কা ভালো স্যার পড়ায় পড়ছে? ভাই। এক্কা স্যার পড়ছে কে কোন স্যার ভালো পড়ায়, রফিক স্যার না ইকরা স্যার? ভাই, এক্কা স্যার এক্কা স্যার ইনফেমাস খারাপ পড়ানোর জন্য। ভাই, এক্কা স্যার হচ্ছে ঢাকা ভার্সিটি মানে রেকর্ড নাম্বার প্রাপ্ত কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট, বুঝছেন? গোল্ড মেডেল পাইছে নাকি? হ্যাঁ, বাট কাহিনী হচ্ছে ওনার প্রেজেন্টেশন স্কিল অত্যন্ত বাজে, এই কারণে আর কি ছেড়ে ওনার ফেলতে। নলেজ মনে হয় অনেক বেশি, তাই না? হ্যাঁ, নলেজ অনেক বেশি। যেমন ওই যে হলিক্রসের দুইটা টিচার আছে, রাম স্যার আর নিউটন স্যার, তোমরা নাম শুনছো নাকি? কেমিস্ট্রি রাম স্যার আর নিউটন স্যার, নিউটন মানে স্যারের নাম শুনছি। অসাধারণ জ্ঞানের অধিকারী, মানে এত সেরা জানে বাট পড়াইতে পারে না বলে, মানে এটা একটা ঝামেলা। তো এইটাই, তোমরা যারা এনডিসি আছো ওরা তৈরি রসায়নে কোনো প্যারা খাবা না, তোমরা জাস্ট আমার খাতা পড়ে পড়ে চলে যাও। আর ওই যে আপনি যেটা বলছেন যে আয়নের আধিক্য হয়ে যেই হয়, উনি উনি ওই পর্যন্ত টাচ করছে খুব সুন্দর ভাবে, কিন্তু পোলাপান ওনার কথাই বুঝে না, আমি কি বল। কি টাচ করছে? ওই যে মানে আর কি সেলে কি কি হয় ভিতরে, আয়নের ও কোথায় আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে ফার্স্টে পড়াইছিলাম ওইটা। হ্যাঁ, মানে জগা খিচুড়ি করে পড়াই ফেলছে শুরুতেই। না, ওরা আসলে টিচাররা তো অনেকদিন ধরে পড়াচ্ছে, ওদের কিছু মানে গতানুগতিক ধারা থাকে। আমরা তো নতুন বাচ্চা কাচ্চা, আমরা ধরো আমরাই 2 বছর আগে পড়ে আসছি, এর জন্য আমরা জানি যে এই জিনিসগুলো এমনি পড়াইলে একটু ইজিয়ার হয়। তবে তোমাদের প্যারা হবে না, তোমরা কুইজে যায় দেখবা যে একদম খাতার টাইপের ম্যাথই হুবহু পাবা। আর ডিআরএমসির কি অবস্থা? তোমাদের অর্গানিক শুরু করেনি তাই না? না ভাই, অ্যারোমেটিক না একটা না, টিচার এনডিসির কথা ঢুকছে, বলতেছি, এনডিসি শুরু করে অ্যালিফেটিক নাই। একটা টিচার। ভাই, এনডিসি তে বলছে আস্তে ধীরে পড়াবে। আর ডিআরএমসি তে কি অবস্থা? অ্যালকিনে গেছে? আমাদের একটা টিচার অ্যালিফেটিক করে, একটা অ্যারোমেটিক করে। একটা টিচার অ্যারোমেটিক পড়ায়, একটা টিচার অ্যালিফেটিক পড়ায়। জি ভাই। অ্যালিফেটিকে কি ওই সব পড়াইছে, ওই যে তোমার মার্কোনিকো অ্যান্টি মার্কোনিকো সবগুলার ইনসাইডার পড়াইছে? ওই যাচ্ছে ইনসাইডার বলতে কার্যপ্রণালী, ওই বিক্রিয়ার, আর আমি ভুলে যাই ওয়ার্ড গুলা ভুলে যাই, আরে বিক্রিয়ার যে তোমার মেকানিজম মেকানিজম ওগুলা পড়াইছে? কয়েকটা মেইন গুলো পড়াইছে। মেইন গুলা পড়াইছে, মেকানিজম আসে কিন্তু। আর জোসেফের কি অবস্থা? সব শেষ, পুরা বই শেষ। মানে মোটামুটি তো জোসেফের তো সব টান দিছে ভাই মানে ওরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, ভাই এখন 2 দিন পর হচ্ছে টেস্ট ধরো, দিয়ে দিবে ভাই। আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে কি পরিবেশ পুরাটা শেষ, বিওডি সিওডির অংশটুকু বাদ দিয়ে, আর তড়িৎ পুরাটা শেষ, অর্গানিক তো আমরা পড়তেছি। তোমাদের কাজ হচ্ছে পরিবেশ আর তড়িৎ ধুয়ে একদম মানে কোশ্চেন ব্যাংক পুরাটা শেষ করে ফেলা, যাতে একদম আর কোনোদিন এটা পড়াই না লাগে, মানে যত টাফ জিনিস হয়। আর খাতাটা পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবা কোশ্চেন ব্যাংক একদম ইজি লাগে। আর আমি অর্গানিক পড়াচ্ছি, একটু রেগুলার আমার সাথে অর্গানিক পড়ো। আর কলেজে যখন পরীক্ষা হবে, কলেজে পরীক্ষাগুলো সিরিয়াসলি দিবা, তখন ওই পার্টটা পড়ে পড়ে চলে যাবা, তাইলে দেখবা যে কলেজে সব কোশ্চেনই পারতেছো। সিকিউ আর কি দিবে ভাই, কোনো দেওয়ার বাকি আছে নাকি? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা একটু গ্রুপে দিয়ে রাখবা, বাকিরা সলভ করে দিয়ে দিবে। ধরো আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি না, বা আমার নিজেরও অনেক প্যারার মধ্যে থাকি, তো দেখা যায় গ্রুপে দিলে বাকিরা, ধরো মাহিবুর দিলে ওরা অন্য কেউ সলভ করে দিল, শুদ্ধ দিলে অন্য কেউ সলভ করে দিল, মানে মোটামুটি পারবে বাকিরা সলভ করে দিতে। তো তোমরা এটা নিয়ে প্যারা খায়ও না যে ভাই আমি দিচ্ছি আরেকজন সলভ করে দিচ্ছে, ভাই শিখে সবারই তো আলটিমেটলি ইয়া করলে বেটার। কি ভাই ওই যে অর্গানিক পরিবেশ এগুলা প্র্যাকটিসের জন্য কি শুধু আপনার নোট আর কোয়েশ্চেন ব্যাংকটা দেখলেই হবে না? নোট আর কোশ্চেন ব্যাংক এনা আর কিছু লাগে না। তুমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই যে আমি কথাগুলো বলতেছি এগুলা নিজে অ্যাডমিশন টেস্টে যে মিলাইও দেখবা যে আল্লাহর রহমতে সবই কমন পড়ছে বলতে আর কি পারবা, নট কমন পড়ছে। আমি কমন তো ফালাইতে পারবো না, না তোমরা পারবা আল্লাহর রহমতে, ঠিক আছে? আরেকটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট পেপারটা একটু রিভিশন দিও ভাই, প্রত্যেকটা সাবজেক্টেই, নাহলে আসলে তোমরা ভালোই স্টুডেন্ট, তোমরা জিনিসটা নিয়ে প্যারা খাবা, এটা আসলে মানা যায় না অ্যাকচুয়ালি। তোমাদের যত প্রেশারই থাকুক, একটু ভেক্টরটা একদিন পড়ো, একটু নিউটনিয়ান বলবিদ্যাটা একদিন পড়ো, একটু তোমার চ্যাপ্টার 4টা একটু পড়ো, কেপিকেসির ম্যাথগুলো করো, নাহলে আসলে দেখা যাবে শেষে যে জিনিসপাতি পাইল আপ হয়ে গেছে, পারতেছো, বাট ওই যে স্মুথনেসটা হারাই গেছে, এইটা আসলে তোমার প্যারা দিবি। স্মুথনেসটা যাতে সবসময় থাকে তোমার, যাতে যে কোনো দিন আমি ইন্টিগ্রেশন দিলে তুমি ইন্টিগ্রেশনটা পারো,
নট যে আমি ভাই জটিল সংখ্যার বহুপদী করছি, ইন্টিগ্রেশন তো অনেকদিন করি না, আমি এখন বেসিক ইন্টিগ্রেশনই পারি না, তাহলে তুমি ভালো স্টুডেন্টের কাতারে থেকে একটু সরে গেলা, কারণ তাহলে তো তুমি গদবাধা হয়ে গেল না। তোমার ভালো স্টুডেন্ট মানে কি, তুমি যা যা পড়ে আসছো তা তা তুমি করতে পারো বেসিক্যালি। তো এর জন্য হালকা সপ্তাহে সপ্তাহে একদিন 5 ঘন্টা নিবা জাস্ট খালি ফার্স্ট ইয়ারের পড়াটা পড়ার জন্য, যত প্রেসারই থাকুক, ঠিক আছে? আর রেগুলার ক্লাস করো, আমরা আবার পড়াশোনায় যাই, এটাই বলতেছিলাম যে ভাইয়া। ফার্স্ট ইয়ারে। বলো। কি বলে সাব্বির ভাইয়া বলছিল যে এখানে নাকি ট্রেডিশনের অপোজিট হয়, ঘড়ি কাটা আর কি বিপরীত হয়? দিকে মানে ঘড়ির কাটার দিকে আর আচ্ছা ঘড়ি কাটার এটা বিপরীত। যাবো, এই যে মাহিবুর যেটা বললাম না ওইটা আমি যাবো, আমি তো এক্সাম্পল দিছি, র্যান্ডম এক্সাম্পল দিছি। তুমি যেটা বলছো যে ঘড়ির কাটা বিপরীত হলে একটা হবে, ঘড়ি কাটার দিকে হইলে আমি ওই কনসেপ্টে যাবো, আমি তোমার কোশ্চেনটা বুঝছি। বাট আমি এটা র্যান্ডম এক্সাম্পল দিছি যে দুনিয়া কেমনে চলে আর কেমনে বাঁকায়, এরপর আমরা যখন করব তখন তোমাকে বলে দিব অ্যাকচুয়ালি আলোক সমানুতে কি হয়। আসো আমরা কিছু সাব্বির ভাই কোন পর্যন্ত গেছে অর্গানিক? সাব্বির ভাই হচ্ছে অ্যারোমেটিক শেষ করে এখন হচ্ছে তৈরি রসায়ন ধরবে, আমি ছেড়ে দিব। তৈত রসায়ন তো মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট দরকার তোমার, নাই। তুমি একদিন দুই দিন গেলেও বুঝবা যে তৈত রসায়ন আসলে এর চেয়ে আমরা অনেক বেশি পড়ে ফেলছি। আর যাব না। ইচ্ছা তোমার, দেখো। আসো আমরা শুরু করি। তবে হ্যাঁ, তৈত সাব্বির রসায়ন ভাইয়া দেখছি আরামবাগেও মনে হয় ওনাকে একাডেমিকে দিয়ে দিছে স্পন্দনে। কি কি দিছে? সাব্বির ভাইকে স্পন্দনে আরামবাগে মনে একাডেমি গিয়ে হ্যাঁ, নিতেছে, আরামবাগে উনি ক্লাস নেয় তো, নিয়ে আবার বলে গায়েব হয়ে যায়। লিফলেট দিতেছে দেখলাম, সেকেন্ড ইয়ারের এখানে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সাব্বির ভাই একটা নেয়, শিশির ভাই একটা নেয়, আমি যতদূর জানি। আর ফিজিক্স মনে হয় কেউ নেয় না আপাতত। আর ওই যে আরেকটা ভাইয়া আছে তোমরা অনলাইনে ফেমাস, ওই যে রসায়নের ফেলুদা বলে, ওটার নাম কি ভাই? এটা আরিফ ভাই। আরিফ ভাই। হ্যাঁ, আরিফ ভাই পড়ায় ওই জায়গায়, আরিফ ভাই ভালো ভালো পড়ায় শুনছি, পড়ি নাই। তবে আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি এটা তোমার অন্য কোনো জায়গায় পড়তে হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। আমি কারণ আমি ওইভাবে করে কন্টেন্টটা গুছাই আর কি, তো তোমরা একটু প্র্যাকটিস করো তাইলেই হবে। আচ্ছা আমরা কিছু আবার পড়াশোনায় ব্যাক করি, একটু গল্প করলাম। দেখো আমরা কয়েকটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে তল সমবর্তিত আলো, তল সমবর্তিত আলো, কাইরাল কার্বন, এইসব জিনিসের তল সমবর্তিত আলো হচ্ছে, আগে একটু সংজ্ঞাটা লেখো। লেখো, একটি মাত্র একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একই তলে স্পন্দনরত স্পন্দনরত আলোক গুচ্ছকে আলোক গুচ্ছকে তল সমবর্তিত তল সমবর্তিত আলো বলে। তোমরা এখনো ভৌত রসায়ন চ্যাপ্টারটা পড়ছো? ভৌত রসায়ন না, ভৌত রস কি বলতাছি, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান পড়ছো? না ভাই। জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো? পড়ছি ভাই। জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে তোমাদের? আছে আছে। তোমরা তো ফুল সিলেবাসের ব্যাচ না? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, তোমাদের এই জিনিসটা ওই জায়গায় একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে হবে। ওই জায়গায় একটা জিনিস দেখবা যে অ্যাকচুয়ালি একই তল কি আর ভিন্ন তল কি, এটার একটা পার্থক্য আছে। দেখবা যে তোমরা যে জ্যামিতিক আলোক বিজ্ঞানে যাও, এই সংজ্ঞাটা আমি তোমাদের যখন এই আলোক সমানুটা একটু পরে পড়াবো, একটা মেশিন পড়াবো, ওই সময় আমি দেখাবো না, আমি এখন এটা নিয়ে কথা বলতেছি না। যারা যারা ভৌত আর জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো ওরা আসলে লাইনটা বুঝছো, আমি বুঝাই দিব, টেনশন নাই, ঠিক আছে? আমি জাস্ট একটু সংজ্ঞাগুলো লিখতেছি, এগুলো কম মার্কের জন্য আসে, এরপর আমি বুঝাবো, যখন আমি সলভ করবো তখন বুঝাবো। সবাই লেখো আরেকটা জিনিস। হ্যাঁ বলো। জ্যামিতিক সমানুতে টাইপ 4 কিন্তু এখন হয়নি। জ্যামিতিক সমানুতার হ্যাঁ টাইপ Type 4 4 বাকি আছে, আমি জানি। আমি আমার ওই কন্টেন্টটা একটু গুছাইতে হবে, মানে একটা জিনিস ওটার মধ্যে অ্যাড করবো, এটা আমি পড়াই দিব, সমস্যা নেই। আরেকটা জিনিস লেখো, একবর্ণী আলো সংজ্ঞা লেখো, একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে একবর্ণী আলো বলা হয়। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যে একবর্ণী আলো বলা হয়। এমসিকিউ এর জন্য, সরি, ক মার্কের জন্য এই সংজ্ঞাগুলো আসে, তাই সংজ্ঞাগুলো আগে একটু লিখতেছি।
আচ্ছা আমি একটা মেশিন আঁকবো এখন, আমি মেশিনটা বুঝাবো, মেশিনটা কোনো জায়গায় আসবে না বাট বুঝতে হবে। তো সবার লেখা শেষ হলে বললো একদম ফ্রেশ পেজে আমরা একটা মেশিন আঁকবো। আগাই। হ্যাঁ আগান। দেখো সবাই একটু মনোযোগ দাও, লেখা অফ, আঁকতে হবে না, আমি আগে পুরোটা আঁকি এরপর বুঝবা। অ্যাকচুয়ালি আমি তোমাদের বারবার এই জিনিসটা আঁকতেছিলাম কেন, অ্যাকচুয়ালি কেউ আলোক সামান্য হলে কি করে, তারা ভিন্নভাবে আলোরে সরাই দিবে, আর তো কিছু করবে না। এবং এই আলো কি হইতে হবে, র্যান্ডম আলো হওয়া যাবে না, এই আলোকে অবশ্যই এক বর্ণে আর একই মানে তোমার সমবর্তিত আলো হইতে হবে। সমবর্তিত আলো মানে কি ভাইয়া? সমবর্তিত আলো মানে হচ্ছে যাদের তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে এবং একটা তলে স্পন্দনরত হবে, একাধিক তলে স্পন্দনরত হবে না। যেমন আমি তোমাদের আগে এই জিনিসটা আঁকি, ধরো আমি এই জায়গায় একটা মেশিন দিয়ে আলো দিচ্ছি, বেসিক্যালি তোমাদের বইয়ে মনে এই চিত্রটা নাই, তো তোমরা আমার চিত্রটা বুঝো। আমি এই জায়গায় একটা মেশিন দিয়ে আলো দিচ্ছি, যেই মোমেন্টে আমি মেশিন দিয়ে আলো দিচ্ছি ভাইয়া, এইটা একটা স্পেশাল টাইপ অফ মেশিন যেটা দিয়ে আলো দেওয়া যায়, মানে মেশিনের নাম লাগবে না। আমাকে বলতো এই আলোটা কি আলটিমেটলি ভিন্ন ভিন্ন তলে ঘূর্ণায়মান হবে, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে, এইটা যদি একটা তল হয়, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, দুনিয়াতে তিনটাই অক্ষ, 4 ডাইমেনশন টাইম, বাট ওটা তো আমাদের দরকার নাই। তাহলে বেসিক্যালি জিনিসটা এরকম হবে না ভাইয়া, মানে একটা আলো এরকম ভাবে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় থাকবে না আলো যখন দিচ্ছ। বাট এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার একটা তলে নিতে হবে। একটা তলে নেওয়ার জন্য কি করা লাগে, প্রিজম দেওয়া লাগে। তোমরা 9-10ও প্রিজমের ব্যাপারে শুনে আসছো, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা জ্যামিতিক আলো বিজ্ঞানে আরো ডিটেলসে পড়বা। এই জিনিসটাকে বলা হয় নিকল প্রিজম। নিকল প্রিজম, নিকল প্রিজম দিলে কি হয় জানো, এই যে একাধিক, এটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার জেড অক্ষ, এটা তোমার এক্স অক্ষ, তিনটা অক্ষে আলো আছে এখানে, কিন্তু তিনটা অক্ষে আলো বিদ্যমান, অনেক অসংখ্য আলো আছে, তো এটা হচ্ছে তিনটা অক্ষে আলো বিদ্যমান। আমরা যে কাজটা করব, আমরা নিকল প্রিজমে যখন পাস করব তখন এটা একটা অক্ষে চলে আসবে, তার মানে হয় ও এক্স অক্ষে চলে আসবে, নাইলে এটা এক্স অক্ষে একটা অক্ষে আলো চলে আসবে, এবং এই আলোটা তখন হয়ে যাবে সমবর্তিত আলো। সমবর্তিত আলো, তার মানে এটা চলে আসবে সমবর্তিত আলো। এটা তুমি ওয়াই অক্ষেও দিতে পারো ভাইয়া, মানে এই জিনিসটা যখন প্রিজম দিয়ে পাস করবা তখন হয় এক্স অক্ষে থাকবে, নাইলে ওয়াই অক্ষে থাকবে, নাইলে জেড অক্ষে থাকবে, মানে এই যে একাধিক অক্ষ ছিল, এই একাধিক অক্ষ থেকে একটা অক্ষে চলে আসবে, সিম্পল কথা। এবার একাধিক অক্ষ থেকে এক অক্ষে আসা মানে কি ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্য এক হয়ে গেছে, এক বর্ণী আলো হয়ে গেছে এবং সমবর্তিত আলো হয়ে গেছে, মানে এবার আমি এটা আলোক সমানের মধ্য দিয়ে পাস করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা কাজ করব, আমরা একটা এরকম মেশিনের ভিতরে আলোক সক্রিয় দ্রবণ বানাবো, আলোক সক্রিয় দ্রবণ দিব, অথবা এটা হয় আলোক সক্রিয় দ্রবণ অথবা আলোক সক্রিয় নয় এমন দ্রবণ। আলোক সক্রিয় নয় এমন দ্রবণ, এগুলো একটু, এটা একটু ভিজুয়ালাইজ করো তো অ্যাকচুয়ালি কি হবে। আমাকে একটা জিনিস বলো, এটা ডিটেক্টর বা এইটা হচ্ছে আমার মেশিন ডিটেক্টর, আমাকে একটা জিনিস বলো তো, যদি এর মধ্যে আলোক সক্রিয় যৌগ না হয়, অর্থাৎ আলোক সক্রিয় যৌগ না হইলে আলোক সক্রিয় দ্রবণ হবে না, তার মানে আলোক সক্রিয় যৌগ না হইলে আলোক সক্রিয় দ্রবণ হবে না, তাহলে অ্যাকচুয়ালি আমাকে একটা জিনিস বলো, এই যে আমাদের আলোটা, আমরা এবার যে কাজটা করতেছি, এই যে আলোটা, এটা কি একটু চেঞ্জ হবে নাকি একদম এই বরাবরই বের হয়ে যাবে? এটা এক্স অক্ষে ছিল, এই বরাবর বের হয়ে যাবে না? জি এই ভাই। বরাবরই বের হয়ে যাবে না? হ্যাঁ, এইটা ছিল, দেখো আমি তো একটু মার্ক করে দিই, বুঝো এই জিনিসটা। দেখো এই যে ছিল, এইটা ছিল, এটা আমি এমন একটা জায়গায় পাঠাইছি এটার মধ্যে আলোক সক্রিয় নাই, অর্থাৎ এই কেসটা হইতাছে, তার মানে কি এইটা এমন ছিল, দিন শেষে এমনই বের হয়ে যাবে না? ক্লিয়ার? তাইলে আমরা কেস 1 কি বলতে পারি? কেস 1 আমরা বলতে পারি না যে আলোক সক্রিয় যৌগ ছিল না, আমরা এটা কেস 1-এ বলতে পারি না? এই আলোর প্রকৃতিটা দেখা পারি? জি ভাই।
এবার কেস টুর কথা পরে আমি চিত্র আঁকতে টাইম দিব। কেস টুর কথা যদি চিন্তা করি, কেস টুতে আমি দেখলাম এবার কি হয়েছে, এরকম না হয়ে ওরা কি করছে, এই জিনিসটা এমন না যায় এইভাবে বেঁকা গেছে। এইভাবে যদি বেঁকা যায় অ্যাঙ্গেল মনে করলাম এক্স ডিগ্রি, তাহলে এবার কি আলো স্ট্রেট গেছে নাকি আলো একটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে? ধনাত্মক অ্যাঙ্গেল এক্স ডিগ্রিতে বেঁকে গেছে বা গেছে না। তাহলে আমরা কি বলতে পারি, ওই মেশিনটায়, মানে মেশিন বলতে এই যে এই অংশটায়, এই যে এই জায়গাটায় এবার কি আলটিমেটলি আলোক সক্রিয় যৌগ ছিল না, আলোক সক্রিয় যৌগ এটা ছিল বলতে পারি না? এবং কেস 3 এর ক্ষেত্রে বলতে পারি, ধরো কেস 3 এর ক্ষেত্রে দেখলাম এবার এরকম না গিয়ে ওরা এইভাবে বেঁকে গেছে, এবার এক্স ডিগ্রিতেই বেঁকে গেছে, বাট এর আগেরটা ছিল ধনাত্মক ধরো, আর এবার মনে করো ঋণাত্মক ধরো, ঠিক আছে? তাহলে এইটা কি আমি বলতে পারি না ঋণাত্মক অ্যাঙ্গেল এক্স ডিগ্রিতে বেঁকে গেছে, ঋণাত্মক অ্যাঙ্গেল এক্স ডিগ্রিতে বেঁকে গেছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাও কি ছিল আলোক সক্রিয় যৌগ। তাহলে আমরা এটাকেও বলতে পারি আলোক সক্রিয় যৌগ। এবং আমরা কি বলতে পারি না ভাইয়া, এরা পরস্পরের কি আলোক সক্রিয় সমাণু, এটা বলতে পারি আলোক সক্রিয় সমাণু। তোমরা আমার আমি আরেকটা বার এক্সপ্লেন করি, এরপর তুলো। আমি কি করছি, প্রথমে একটা আলো নিছি, যে আলোর মধ্যে দুনিয়ার সবকিছু ছিল, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আরো বেঁকা অ্যাঙ্গেল সব ছিল। আমি একটা প্রিজমের মধ্যে ঢালছি। প্রিজম কি করে, একাধিক অক্ষে ঘূর্ণায়মান আলোকে তল সমবর্তিত একবার নির্দিষ্ট একটা অক্ষে নিয়ে আসে। এটা এক্স অক্ষ বলো, ওয়াই অক্ষ বলো, জেড অক্ষ বলো, তুমি যেমনে অক্ষ বলো, আমি এক্স অক্ষ নিছি। ওইটা আমি একটা মেশিনের মধ্যে পাঠাইছি, যে জায়গায় আমি একটা দ্রবণ দিছি, ওইটা হয় আলোক সক্রিয় নাহলে আলোক সক্রিয় না। আমি দেখলাম আলো চেঞ্জ হয় নাই, আলো ওইভাবেই আছে, তার মানে কি আলোরে বেঁকাইতে পারে নাই, তার মানে ওইটার মধ্যে আলোক সক্রিয় দ্রবণ ছিল না। আর পরের বার দেখলাম যে একবার অ্যাঙ্গেল চেঞ্জ করে বেঁকাইছে, একবার পজিটিভ বেঁকাইছে, একবার নেগেটিভ বেঁকাইছে, তার মানে এরা পরস্পরের আলোক সক্রিয় সমাণু। জিনিসটা আসলে এমনে কাজ করে। এখন কখন কে কার আলোক সক্রিয় সমাণু হয় এটা আমরা পড়বো, তার আগে একটু তুলো। আজকে কাইরাল কার্বন পর্যন্ত পড়ায় শেষ করে দিব, কালকে আলোক সক্রিয় সমাণু আর ওই যে এনানসিওমার এইসবের কিছু এমসিকিউ আছে ওগুলা পড়াবো। দেন আচ্ছা, তোমাদের একটা ডিসিশন নেই, অ্যাকচুয়ালি আমি যখন পড়ছিলাম তখন এই পার্টটা পড়ে আমরা অ্যারোমেটিকটা শেষ করি, অ্যারোমেটিকটা শেষ করে এরপর অ্যালিফেটিকে যাই। তোমরা যদি বলো তাহলে আমি আগে অ্যালিফেটিক পড়া অ্যারোমেটিকে যাইতে পারি, তোমাদের ইচ্ছা, তোমরা বলো কে কোনটা কি চাও। অ্যালিফেটিক একজন বললো অ্যালিফেটিক, অ্যালিফেটিকই পড়ে না। অ্যালিফেটিক পড়াইলে কিন্তু একদম মুক্তমূলক, বন্ধন বিভাজন সবকিছু পড়ায় এরপরে লাস্টে অ্যারোমেটিকে যাব। সিকিউকে অ্যারোমেটিক থেকে একটা কনফার্ম আসবে, একটা শিওর আসবে, শিওর ওই বেনজিনের ওটাই আসবে। হয় তোমার ওরা অ্যালকাইলেশন দিবে, নাহলে তোমার নাইট্রেশন দিবে, আর ঘতে বলবে রেজোনেন্স, এটা গ্যারান্টি আসবেই। তাইলে ভাই অ্যারোমেটিক কি তাড়াতাড়ি শেষ হবে না? অ্যারোমেটিক শেষ করতে আমার হয়তো মানে সব সহ পড়াইলে 4টা ক্লাস তো লাগবেই, 4টা 5টা ক্লাস, 5টা ক্লাস তো লাগবেই। ভাই ফার্স্টে অ্যালকোহল পরে ফেলতে পারেন না ভাই? হেই মিয়া, তাহলে অ্যারোমেটিকটা শুরু করা যাক। এই বাকিরা একটু বলো, দুই জোসেফাইট মারামারি করতেছে। ভাই থার্ড পার্টি করলে সমস্যা। জোসেফাইটরা এই ওদের আমারে কি অর্ক আছে? অফার দেয়, অ্যালকোহল পরায় দেওয়া যাবে না। আরে ভাই অ্যালকোহল পরাই দে, বাকিটা কি করবে? তুমি যদি একদিন অ্যারোমেটিক আসো, থেকে এই একটা অর্ক সিকিউ তোমার থাকবে। ক্লাস থাকে কয়টায় ওই যে স্পন্দনে? ভাই 10টায়, 11:30 ছুটি। তুমি তাহলে একটা কাজ করো, এই সপ্তাহে 8:30টায় আসো স্পন্দনে, আমি তোমাকে 1 ঘন্টা অ্যালকোহলটা পুরো দেখাই দেব। 8:30টায়? হ্যাঁ, আমার 8:30টায় ক্লাস শেষ। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আসবো না ভাই। ওই যে আসো বইলো 9-10 এর বিল্ডিংটা, কি? এই 9-10 এর ওই বিল্ডিংটাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, আমি তো ওই জায়গায়।
আচ্ছা ভাই ঠিক আছে। তুলো সবাই তুলো। ওদের অর্গানিক অনেক পড়াইছি, তোমরা কেউ 9-10 এর অর্গানিকের খাতা নিয়ে দেখো, লিটারেল ইন্টারের হাফ, মানে হাফ বলতে 1/3 পড়াই দিছি অর্গানিকে। ওদের ক্লাস নিছি এসএসসি তে 9-10 এর 23টা সব পড়াই দিছি। 3-4টা ছেলে খুব ভালো পারে, ওরা ভালো করবে। এই আমরা আগাবো। ভাই বাকিটুকু রেকর্ডিং দেখে নিব, ফোনে চার্জ নেই। না আমিও শেষ করে দিব, বেশিক্ষণ আর পড়াবো না। ভাই হয়ে গেছে 2-3% আছে। এই তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিই। নেক্সট দিন আলোক সক্রিয় ওই যে কাইরাল কার্বনটা পড়ায়া, তারপরে ওই যে বাকি অংশটুকু পড়ায়া, তারপরে আমরা এলিফেটিকে মুভ করব। জি ভাই, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনো, নেক্সট ক্লাস আগে চলে যেতেছে সব। নেক্সট ক্লাস আমরা আচ্ছা জানাবো না। তোমরা বুঝছো আজকে ক্লাসে